গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম ক্লাসে। চতুর্থ দিনের ক্লাস শুরু হচ্ছে, বায়োসায়েন্স ক্লাস রয়েছে। আমি আগে জানিয়েছি কারা এই সাবজেক্টের জন্য মানে ম্যান্ডেটরি, কোন কোন পরীক্ষার জন্য মানে যাদেরকে পড়তে হবে। যেমন অবশ্যই আপার প্রাইমারি টেট, তোমার যারা সায়েন্স নিয়ে পরীক্ষা দেবে, ইভেন সিটেট পেপার টু সায়েন্স বা ঝাড়খণ্ড টেট পেপার টু সায়েন্স বা এরকম ধরনের যা কিছু পরীক্ষা রয়েছে সব ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, ম্যান্ডেটরি সাবজেক্ট, বাদ দিতে পারবে না। এছাড়া যারা প্রাইমারি টেট পরীক্ষা দিচ্ছ তাদের একটা সাবজেক্ট রয়েছে তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ, তাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। তো স্যার জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো, অলরেডি 8টা বাজে। আর নেক্সট যেটা বলার যে যে এগুলো হয়ে যাচ্ছে দেখবে, তো তোমাদের কাছে রেকর্ডিং বা স্টাডি ম্যাটেরিয়াল শেয়ার করে দেওয়া হচ্ছে। আশা করি সবাই পাচ্ছ। যারা সিক্রেট কোড শেয়ার করছো, আবারও বলছি, যারা সিক্রেট কোড শেয়ার করছো তাদের সবার কাছে দেখো রেকর্ডিং ক্লাস বা স্টাডি ম্যাটেরিয়াল সবকিছু চলে যাচ্ছে তোমাদের কাছে। আর আরো একটা কথা যেটা বলার, ক্লাসের মধ্যে ইয়ে করো না, মানে অপ্রয়োজনীয় মেসেজ করো না। তোমাদেরকে আরো একটা কথা জানিয়ে রেখি, যারা এই যে বিগত ক্লাসগুলো হয়ে গেছে তার মধ্যে কোনো একটা ক্লাস বা একাধিক ক্লাস মিস করে গেছো, আমি তাদেরকে অ্যাসিওর করছি যে তোমাদের কাছে দ্বিতীয়বার যে ক্লাসগুলো হয়ে গেছে তাদের রেকর্ডিং বা স্টাডি ম্যাটেরিয়াল পাঠিয়ে দেওয়া হবে। আমি লাইভ ক্লাসের মধ্যে জানিয়ে দেবো। ঠিক আছে, আপাতত ক্লাসটা শুরু হোক। অবশ্যই মন দিয়ে ক্লাস করো। আশা করি তাহলে আর এর পরবর্তীতে এই জায়গাটা থাকবে না। মানে অনেকে আছে ডিজার্ভিং ক্যান্ডিডেট, কিন্তু কোনো কারণে তোমার ক্লাসটা মিস করে গেছে, যার জন্য রেকর্ডিং বা স্টাডি ম্যাটেরিয়াল কিছুই পাইনি। তো আমি তাদেরকে বলছি যে ধৈর্য রাখো। লাইভ ক্লাসের মধ্যে আমি জানিয়ে দেবো কিভাবে দ্বিতীয়বার যে ক্লাসগুলো হয়ে গেছে তাদের রেকর্ডিং বা স্টাডি ম্যাটেরিয়াল তুমি আবারও পেতে পারো। আমি জানিয়ে দেবো, ক্লাসের মধ্যে জানিয়ে দেবো। ঠিক আছে, এই নিয়ে কোনো কিছু চিন্তা করার দরকার নেই। ক্লাসটা শুরু হোক। আর সবাইকে বলে রাখি, এটা মাথায় রেখো যে এই যে এখনো পর্যন্ত আমাদের মাইক্রোফোন বন্ধ রয়েছে, এটা নতুন ব্যাচে থাকবে না। মাইক্রোফোন খোলা থাকবে, তখন তুমি সরাসরি টিচারের সাথে কমিউনিকেট করতে পারবে। আর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ জায়গা, নতুন ব্যাচে সিক্রেট কোড বলে কোনো কিছু থাকবে না। আশা করি এই জায়গাগুলো মোটামুটি বোঝা গেছে, তাহলে একটা ধারণা বা আইডিয়া তোমাদের মধ্যে তৈরি হয়েছে। যাই হোক, প্লিজ কোঅপারেট করবে স্যারকে। কমেন্ট বক্সে প্রয়োজনে মেসেজ করো, একবার না একাধিকবার মেসেজ করো, কিন্তু অপ্রয়োজনে এক্সট্রা মেসেজ করার কোনো দরকার নেই। এটা রিকোয়েস্ট হলো, বিশেষ করে এই রেকর্ডিং ক্লাস বা পিডিএফ নোটস নিয়ে। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। কথা শোনা যাচ্ছে কিনা সাউন্ড ক্লিয়ার আছে স্যার? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার। স্যার একটু টাইম এলাও করুন, প্লিজ স্যারকে কোঅপারেট করবে। তোমার কমেন্ট বক্সটা অপব্যবহারের জন্য না হয়, এটা খেয়াল রেখো। আর সব থেকে বড় কথা যেটা, যে একটু মন দিয়ে শোনো। ডেফিনেটলি তোমার মধ্যে একটা ক্লিয়ার ধারণা আসবে, এটুকু বলতে পারি, একটা ক্লিয়ার ডাইরেকশন আসবে, এটুকু আমি তোমাকে বলতে পারি। ক্লাসটা মন দিয়ে করো, দেখবে 1.5 ঘন্টা পর তুমি এই কথাগুলো বলতে পারছো। একটু সবাইকে বলো মন দিয়ে ক্লাসটা করো। আমি ক্লাসের পর বাকি কথা তোমাদেরকে বলছি। আবারও বলছি, রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোটস, বিগত ক্লাসগুলো কোনো এক বা একাধিক ক্লাসের মিস করে গেছো তাদের জন্য আমি দ্বিতীয়বার সুযোগ দিয়ে দেবো। কারণ ওটা আমার কাছে কোনো কাজে লাগবে না, আমি পরীক্ষায় বসতে যাচ্ছিলাম, ভাই স্যার পরীক্ষায় বসতে যাবেন না। তো সেই জন্য বলছি যে ওটা তোমাদের জন্য, তোমাদের কাছে পৌঁছাবে। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার, কোনো অসুবিধা নেই। দেখা যাচ্ছে তাই তো? ওকে থ্যাংক ইউ স্যার। সেকেন্ড, ওকে ঠিক আছে স্যার, আমি স্টার্ট করছি। আচ্ছা স্যার তো সমস্ত কিছু বললেন স্যার, তাহলে আমি শুরু করছি স্যার। হ্যাঁ ডেফিনেটলি স্যার, শুরু করুন। ওকে ওকে স্যার। আচ্ছা আচ্ছা স্যার তো তোমাদেরকে মোটামুটি সমস্ত কিছুই বললেন। তো আমি আজকে তোমাদের সঙ্গে যেই চ্যাপ্টারটা নিয়ে বা যেই চ্যাপ্টারে থেকে কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা করতে চাইছি, সেই সাবজেক্টের নামটা হলো আমাদের জীববিজ্ঞান বা বায়োলজি। আমাদের কি বলবো, সেই চ্যাপ্টার বা সাবজেক্টের নামটা কি? সেই চ্যাপ্টার বা সাবজেক্টের নামটা হচ্ছে আমাদের বায়োলজি। ঠিক আছে, এইবার দেখো, আমাদের যখন এই বায়োলজির প্রশ্ন আসছে, প্রথমেই আমাদেরকে যে জিনিসটা জানতে হবে যে এই বায়োলজির মধ্যে আমার কি কি থাকে আর কি কি থাকে না। কি কি থাকে আর কি কি থাকে না মানে ব্যাপারটা একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো। না, আমার বায়োলজির সিলেবাস কি কি আছে সেই জিনিসটা আমাকে দেখতে হবে। সেই জিনিসটা কি করতে হবে, সেই জিনিসটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? তাহলে প্রথম যে আমাদের যে বায়োলজির সিলেবাসটা থাকে, তার মধ্যে আমার প্রথমেই যে জিনিসটা থাকে তার নামটা কি?
এনিমেল সেল বা প্রাণী কোষ। অর্থাৎ তুমি প্রাণী, আমি প্রাণী, তোমার দেহে যে কোষ আছে, আমার দেহে যে কোষ আছে, এই জিনিসটাকে একত্রে আমি কি বলবো? প্রাণী কোষ বলবো। তাহলে এই যে আমাদের জীবজগৎ আছে, এই জীবজগৎকে আমরা প্রধানত তোমরা জানো যে দুই ভাগে ভাগ করতে পারি। একটার নাম হলো প্রাণীকুল, আর একটির নাম হলো আমাদের উদ্ভিদকুল। একটির নাম হলো আমাদের প্রাণীকুল, আরেকটির নামটা আমাদের কি বলবো? উদ্ভিদকুল। এখন এই যে আমাদের প্রাণীকুল আছে, এর ছাড়া যে উদ্ভিদ দেহে যে কোষগুলি বর্তমান থাকে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে আমাদের উদ্ভিদ কোষ বলবো। তাকে আমরা কি বলবো? তাকে আমরা আমাদের উদ্ভিদ কোষ বলবো। ঠিক আছে। এইবার আমাদের যেখানে উদ্ভিদ কোষ শেষ হয়, সেখানে আমাদের যে জিনিসটা শুরু হয়, সেটাকে বলা হচ্ছে কি? প্রাণীর টিস্যু বা এনিমেল টিস্যু, অর্থাৎ প্রাণীকলা। এটা প্রাণীকলা কাকে বলা হয় বলো? না, প্রাণীকলা বলা হয় হচ্ছে আমাদের এই জিনিসটাকে। কোন জিনিসটাকে? যে আমাদের যখন কোনো একটা প্রাণী কোষের সমন্বয়কে আমি একত্রে করছি, তখন সেই জিনিসটাকে আমাদের কি বলা হয় বলো? তখন সেই আমাদের জিনিসটাকে বলা হয় আমাদের প্রাণী কলা বলা হয়। তখন সে আমাদের জিনিসটাকে কি বলা হয় বলো? তখন আমাদের সেই জিনিসটাকে বলা হয় প্রাণী কলা বলা হয়। ঠিক আছে। এই প্রাণী কলার পরবর্তীতে আমাদের যে আর একটা জিনিস আছে, সেই জিনিসটার নামটাকে কি বলা হয়? সেই জিনিসটার নামটাকে বলা হয় আমাদের উদ্ভিদ যে কোষ। এই উদ্ভিদ কোষগুলোকে যদি আমি একত্রিত করেছি, তাহলে আমাদের যে জিনিসটা থাকে, সেই জিনিসটার নামটাকে বলা হয় আমাদের উদ্ভিদ কলা। সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলা হয়? উদ্ভিদ কলা। ঠিক আছে। তাহলে প্রাণী কোষ প্রাণী কলা, উদ্ভিদ কোষ উদ্ভিদ কলা। ক্লিয়ার হলো? এইবার আমাদের প্রশ্ন যেটা আছে, সেই প্রশ্নটা কি আছে বলো? সেই প্রশ্নটা আছে হচ্ছে এটা, যে জেনেটিক্স। জেনেটিক্স কি? জেনেটিক্স জিনিসটা হচ্ছে যে তোমার পিতামাতার বৈশিষ্ট্য তোমার মধ্যে, এবং তোমার ও তোমার স্ত্রীর বৈশিষ্ট্য তোমার সন্তান সন্ততিদের মধ্যে। অর্থাৎ এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যে পদ্ধতির মাধ্যমে আমাদের বৈশিষ্ট্য সঞ্চারিত হয়, তাকে আমরা কি বলবো? তাকে আমরা জেনেটিক্স বলবো। তাকে আমরা কি বলবো বলো? তাকে আমরা জেনেটিক্স বলবো। ক্লিয়ার হয়েছে? এই জেনেটিক্স এর পরে আমাদের যে চ্যাপ্টারে চলে আসে, তার নামটাকে কি বলা হয়? তার নামটাকে বলা হয় আমাদের বায়ো এভলিউশন, অর্থাৎ আমাদের জৈব বিবর্তন। তাহলে বায়ো এভলিউশন জিনিসটা কি জিনিস? না, আমাদের যে ডেইলি মডারেট আর আপডেটেশন অফ লাইফ, অর্থাৎ আমাদের যে দিনকে দিন মানুষের জীবনযাত্রার যে কি বলবো, যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটাকে আমাদের কি বলা হয় বলো? এই পরিবর্তনটাকে আমাদের বলা হয় হচ্ছে কি? না, আমাদের জৈব বিবর্তন। মানে কি? আমার বাবা 2 কিলোমিটার হেঁটে যেত, আমি সাইকেলে গেছি, আমার ছেলে বাইকে যায়। এই যে জিনিসটা, অর্থাৎ মানুষের যে এই যে একটার পর একটা প্রজন্ম এই যে আপডেট হচ্ছে, এই যে আপডেট হচ্ছে, এই জিনিসটাকে আমাদের কি বলা হয় বলো? এই জিনিসটাকে আমাদের বলা হচ্ছে কি? আমাদের যে বায়ো এভলিউশন বলছে। এইবার এই যে আমাদের পৃথিবী আছে, পৃথিবীতে আমাদের এত এত প্রাণী আছে, এত এত উদ্ভিদ আছে। তাহলে এই যে আমাদের এত এত প্রাণী, এত এত উদ্ভিদ আছে, এই প্রাণী এবং উদ্ভিদের ক্ষেত্রে আমাদের কি হয়েছে? না, তার যে জায়গা, সেই জায়গাতে কি হয়েছে? না, অনেক আমার কি, না অনেক হচ্ছে যদি বলেছি, তাহলে আমাদের অনেক রকম রিসার্চ হবে। এই অনেক রকম রিসার্চের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা থাকে, সেই জিনিসটা কি বলা হবে? তার ক্ষেত্রে যদি অনেক রকম নাম হয়, তবে সেই ক্ষেত্রে কি হবে? তবে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা সায়েন্টিফিক রিসার্চ অসুবিধা হবে। ঠিক আছে। এর জন্য আমাদের কি করা হয়েছে? এর জন্য আমাদের বন ও প্রজাতির উপরে ভিত্তি করে, এর জন্য আমাদের কৃষির উপর ভিত্তি করে বললাম, এর জন্য আমাদের কি বললাম? না, বন ও প্রজাতির উপরে ভিত্তি করে কি করা হয়েছে? না, আমাদের যে প্রসিডিওরটা করা হয়েছে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় আমাদের ট্যাক্সোনমি বলা হয়। তাকে আমাদের কি বলা হয় বলো? তাকে আমাদের বলা হয় ট্যাক্সোনমি। ঠিক আছে। তাহলে ট্যাক্সোনমিতে আমাদের কার কার নাম থাকলো? ট্যাক্সোনমিতে আমাদের দুজনের নাম থাকলো। একটা জিনিসের নামটাকে কি বলা হচ্ছে? একটা জিনিসের নামটাকে বলা হচ্ছে গণ, আর একটা জিনিসের নামটাকে আমাদের কি বলা হচ্ছে বলো? আর একটা জিনিসের নামটাকে বলা হচ্ছে আমাদের প্রজাতি। ঠিক আছে।
একটা জিনিসের নামটাকে বলা হচ্ছে গণ, আর একটা জিনিসের নামটাকে বলা হচ্ছে কত আমাদের, আর একটা জিনিসের নামটাকে বলা হচ্ছে প্রজাতি। অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় আমাদের গণ ও প্রজাতির উপরে ভিত্তি করে আমাদের কি করা হয়েছে, তার নামকরণ করা হয়েছে, তাকে আমাদের কি বলা হয়, তাকে আমাদের বলা হচ্ছে কি, আমাদের ট্যাক্সোনমি বলা হচ্ছে। তাকে আমাদের কি বলা হচ্ছে বলো, তাকে আমাদের ট্যাক্সোনমি বলা হচ্ছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ইন জেনারেলি আমি এখান থেকে কি দেখালাম, ইন জেনারেলি আমি এখান থেকে দেখালাম হচ্ছে আমাদের ট্যাক্সোনমি কাকে বলে সেই জিনিসটা। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে ট্যাক্সোনমির পরবর্তীতে আমাদের যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে কি বলা হচ্ছে, সেই জিনিসটার নামটাকে বলা হচ্ছে আমাদের প্রোটিস্টা, প্রোটোজয়া, অরিফেরা এবং আমাদের ডাইজেস্টিভ সিস্টেম। তাহলে আগে একটা পার্টকে আলাদা করো, কোন পার্টটা? প্রোটিস্টা, প্রোটোজয়া, অরিফেরা। তাহলে আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ জীবাণু সৃষ্টিকারী যে সমস্ত জিনিসগুলি আছে সেগুলিকে আমাদের একত্রে কি বলা হয়, সেগুলিকে আমাদের একত্রে কি বলা হয় বলো, সেগুলিকে একত্রে বলা হয় হচ্ছে আমাদের প্রোটিস্টা। সেই জিনিসগুলোকে একত্রে কি বলা হয়, একত্রে বলা হয় প্রোটিস্টা, প্রোটোজয়া, অরিফেরা। ওকে, এবার চলে এসো আমাদের ডাইজেস্টিভ সিস্টেম। এবার চলে এসো কোথায় আমাদের, এবার চলে এসো হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে। ওকে, এই যে ডাইজেস্টিভ সিস্টেম থাকে, ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে মাথায় রাখো, কি মাথায় রাখো না, ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে মাথায় রাখো কি, যে আমাদের দেহের কি না, আমাদের দেহের হচ্ছে যে পাচন তন্ত্র। অর্থাৎ তুমি কোনো খাবার খেলে সেই খাবারটাকে আমাদের খাওয়ার পরে কি হলো, সেই খাবারটাকে খাওয়ার পরে আমাদের পালভারাইজ করা হলো। পালভারাইজ মানে কি থেকে, পালভারাইজ মানে জিনিসটা হচ্ছে এরকম যে তাকে চূর্ণ বিচূর্ণ করা হলো। তাকে কি করা হলো, তাকে চূর্ণ বিচূর্ণ করা হলো। এবার এই যে আমাদের চূর্ণ বিচূর্ণ করা হলো, তাদের ক্ষেত্রে কি হবে আমাদের জিনিসটা না, তাদের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা কি হবে না, মুখের লালাগ্রন্থির মাধ্যমে মিশ্রিত হয়ে আমাদের পেটে গেল এবং সেখানে পিত্তরস HCl দ্বারা ক্ষরণ হয়ে আমাদের দেহে পাচক কমপ্লিট হলো। অর্থাৎ যে পদ্ধতিতে আমাদের দেহের খাদ্য পাচিত হয় তাকে আমাদের কি বলা হয়, পাচক তন্ত্র বলা হয়। ওকে, এরপরে চলে এসো আমাদের সার্কুলেটরি সিস্টেম বা রক্ত সংবহন তন্ত্র। অর্থাৎ আমাদের দেহে যে রক্ত আছে এই রক্ত সংবহন তন্ত্রকে আমি যদি দেখেছি, তবে সেই ক্ষেত্রে কি পাবো আর কি পাবো না, তবে সেই ক্ষেত্রে আমি যে জিনিসটা পাবো, এক নম্বর কি, এক নম্বর জিনিসটা হচ্ছে আমাদের এখান থেকে ভালো করে মাথায় রাখো কি বলেছে না, আমাদের এক নম্বর জিনিসটার নাম হচ্ছে কি, যে আমার রক্তকে কে সংবহন করে, আমাদের কি বললাম কথা, আমাদের রক্তকে কে সংবহন করে। ওকে, হয়েছে, রক্তকে সংবহন করে। তাই রক্তকে সংবহন করে কি আমাদের, রক্তকে আমাদের সংবহন করে হচ্ছে মাথায় রাখো এখান থেকে যে শিরা এবং ধমনী। তাহলে রক্তকে পাম্প করে কে, রক্তকে পাম্প করে হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। তাহলে রক্তকে পাম্প করে কি, রক্তকে পাম্প করে হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। ওকে, এক সেকেন্ড। রক্তকে পাম্প করে কে বলে আমাদের, রক্তকে পাম্প করে হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। তাহলে রক্তকে পাম্প করার পরে শিরা ও ধমনীর মাধ্যমে রক্ত আমাদের দেহে বা আমাদের সারা দেহে ছড়িয়ে পড়ে। এক নম্বর কথা গেল। তাহলে আমাদের ধমনীর মধ্যে দিয়ে কি রক্ত প্রবাহিত হয় না, আমাদের ধমনীর মধ্যে দিয়ে মাথায় রাখবে এই জেনারেলি আমাদের দূষিত রক্ত প্রবাহিত হয়। তাহলে ধমনীর মধ্যে দিয়ে আমাদের কি হয় না, ধমনীর মধ্যে দিয়ে আমাদের, সরি ভুল বললাম একটুখানি, ধমনীর মধ্যে দিয়ে আমার বিশুদ্ধ রক্ত প্রবাহিত হবে, আর শিরার মধ্যে দিয়ে আমাদের দূষিত রক্ত বা কার্বন ডাই অক্সাইড ঘটিত রক্ত আমার প্রবাহিত হবে। ঠিক আছে, কথাটি বুঝতে পারলে? এখন প্রশ্ন হলো কি, যে আমাদের কি এর কোনো ব্যতিক্রম আছে না, এর কোনো ব্যতিক্রম নেই। ঠিক আছে, এখান থেকে তাহলে আমার যদি এখান থেকে ব্যতিক্রমের কথা এসেছে তাহলে মাথায় রাখবেন যে আমাদের ধমনীর ক্ষেত্রে যদি তারাদের মুঠা কথাটা লেখা থাকে, যদি তারাদের মহা কথাটি লেখা থাকে, তবে সেই জিনিসটা আমাদের কি বলবো, তবে সেই জিনিসটা হচ্ছে আমাদের এখান থেকে মাথায় রাখো কি, তবে সেই জিনিসটা হচ্ছে আমাদের বিশুদ্ধ রক্তের পরিবর্তে দূষিত রক্ত আমাদের কি করে, দূষিত রক্ত হচ্ছে আমাদের পরিবহন করে। ঠিক উল্টো কথা শিরার ক্ষেত্রেও,
শিরার ক্ষেত্রে যদি আমি দেখেছি, শিরার আগে যদি মহ কথাটি লেখা থাকে, তবে সেটি আমাদের দূষিত রক্তের পরিবর্তে বিশুদ্ধ রক্ত পরিবহন করবে। এটি কি করবে? দূষিত রক্তের পরিবর্তে আমাদের বিশুদ্ধ রক্ত পরিবহন করবে। ক্লিয়ার হলো? এবার এই যদি রক্তকে আমরা অ্যান্টিজেন ও অ্যান্টিবডির ভিত্তিতে দেখেছি, তবে রক্তকে আমাদের 3 ভাগে ভাগ করা যায়। কি কি? একটার নামটাকে বলা হয়, সরি, 4 ভাগে ভাগ করা যায়। কি কি? একটার নাম হলো এ, একটার নাম গেল বি, একটার নাম গেল এবি, আর একটার নাম গেল হচ্ছে ও। এই যে রক্তের শ্রেণীবিভাগ, এই রক্তের শ্রেণীবিভাগ কে করেছেন? না বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার করেছেন। কিসের ভিত্তিতে করেছেন? না করেছেন হচ্ছে আমাদের অ্যান্টিজেন ও অ্যান্টিবডির ভিত্তিতে ভাগ করে করেছেন। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছেন? এরপরে চলে এসো আমাদের কোথায়? এরপরে চলে এসো আমাদের রেসপিরেটরি সিস্টেম। এরপরে কোথায় চলে এসো বলো? রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে কি বলবো আর কি বলবো না? রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে আমি এখান থেকে যেটা বলবো সেটা হচ্ছে কি, যে আমাদের শ্বসন তন্ত্র। আমাদের এই যে রেসপিরেটরি সিস্টেম আছে, একে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। কি কি? না একটাকে বলা হয় গ্লাইকোলাইসিস, আর একটাকে বলা হচ্ছে কি আমাদের পেট চক্র। কি কি বললাম? দুটো জিনিস। একটা জিনিসের নামটাকে বলা হয় গ্লাইকোলাইসিস, আর একটা জিনিসের নামটাকে কি বলা হয় বাবা? ক্রেবস চক্র। ঠিক আছে, মাথায় রাখবে আমাদের যে গ্লাইকোলাইসিসটা আছে, এই গ্লাইকোলাইসিসটা আমাদের সাইটোপ্লাজমের সাইটোসিলে ঘটে। আমাদের গ্লাইকোলাইসিসটা কোথায় ঘটে? আমাদের গ্লাইকোলাইসিসটা ঘটে সাইটোপ্লাজমের সাইটোসিলে ঘটে। আর আমাদের ক্রেবস চক্র কোথায় ঘটে? না আমাদের ক্রেবস চক্র ঘটে হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে ঘটে। ঠিক আছে, এইবার তুমি যে যে খাবারগুলো খাও, সেই খাবারগুলোর ক্ষেত্রে কি হচ্ছে? সেই খাবারগুলোর ক্ষেত্রে আমাদের রেচন তন্ত্র, অর্থাৎ তুমি যেটুকুনি খাবার খাচ্ছ, সেইটুকুনি খাবারের মধ্যে যে পরিমাণ তোমার প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট ইত্যাদি প্রভৃতি জিনিসগুলো লাগছে, সেগুলো তো লাগছে। বাদ বাকি যে জিনিসটা থাকছে, সেটা কি হচ্ছে? তোমার দেহ থেকে রেচন পদার্থের মাধ্যমে নির্গত হচ্ছে। তোমার দেহ থেকে রেচন পদার্থের মাধ্যমে নির্গত হচ্ছে। যেহেতু আমরা সাধারণ প্রাণী, আমরা প্রচুর পরিমাণে খাবারকে খাই। যেহেতু আমরা সাধারণ প্রাণী এবং আমরা প্রচুর পরিমাণে খাবারকে খাই, তার জন্য আমাদের এখান থেকে কি বলবো? তার জন্য আমাদের দেহে প্রচুর রেচন পদার্থ পাওয়া যায়। তার জন্য আমাদের কি বলবো এখান থেকে? তার জন্য আমাদের দেহে প্রচুর রেচন পদার্থ পাওয়া যায়। ঠিক আছে, এখান থেকে বুঝতে পেরেছো? এবার আমাদের কি বলা হয়েছে, যে আমরা যারা যারা উদ্ভিদ যদি আমি দেখেছি, উদ্ভিদ আমাদের প্রচুর পরিমাণে কম খাবার খায়, এবং আমাদের তার জন্য এদের ক্ষেত্রে রেচন যে পদার্থ আছে, এই রেচন পদার্থের পরিমাণটা কি আছে বলো? এদের ক্ষেত্রে রেচন পদার্থের পরিমাণটা হচ্ছে আমাদের কি আছে? কম আছে। ঠিক আছে, এবং আমাদের উদ্ভিদের রেচন পদার্থ বলো, ছাই প্রাণীদের রেচন পদার্থ বলো, আমাদের কি হয়? না উদ্ভিদের রেচন পদার্থ বলো, ছাই প্রাণীদের রেচন পদার্থ বলো, সেই জিনিসটা কিন্তু আমাদের একটা, মনে রাখবে, 2 রকমের হয়। একটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত, আর একটা হলো নাইট্রোজেন বিহীন। এবার চলে এসো নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রে। নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। তাহলে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র কি? নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র হচ্ছে কি, যে আমাদের এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করো কি, যে যখন আমার কি হচ্ছে এখান থেকে, না যখন আমার একটা জিনিস, কি জিনিস আছে, যখন আমার দেহে কোনো বার্তা এক জায়গা থেকে আর এক জায়গায় পাঠানো হচ্ছে, এক জায়গা থেকে আর এক জায়গায় পাঠানো হচ্ছে, তখন সেই জিনিসটাকে আমাদের কি বলা হয় বলো? তখন সেই জিনিসটাকে আমরা যার মাধ্যমে এক জায়গা থেকে আর এক জায়গায় যায়, তাকে বলা হয় আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। এর কতগুলি পার্ট? এর 3টি পার্ট: অ্যাক্সন, ডেন্ড্রন ও কোষদেহ। এর কতগুলি পার্ট? এর পার্ট হচ্ছে আমাদের 3টে: অ্যাক্সন, ডেন্ড্রন ও কোষদেহ। ঠিক আছে, এবং এই যে আমাদের নার্ভাস সিস্টেম আছে, এই নার্ভাস সিস্টেমের গঠনগত কার্যগত একক কি? আমাদের গঠনগত কার্যগত একক হচ্ছে কি? আমাদের নিউরন। এবার চলে এসে স্কেলিটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র। তাহলে কি বলেছে? আমাদের দেহ থেকে সম্পূর্ণরূপে রক্ত মাংসকে আমি বের করে নিয়েছি, তবে আমাদের দেহের যে হাড়ের যে স্ট্রাকচারটি থাকে, সেই হাড়ের স্ট্রাকচারটিকে আমরা কি বলবো? আমাদের স্কেলিটাল সিস্টেম বলবো। এবং এই স্কেলিটাল সিস্টেমটাকে আমাদের কি বলবো? কঙ্কাল তন্ত্র বলবো। ঠিক আছে, এবার চলে এসো কি, এবার চলে এসো এন্ডোক্রাইন সিস্টেম।
অর্থাৎ তোমার আবেগ, বিবেচনা, বিবেক ইত্যাদি প্রভৃতি আমাদের যে বিজ্ঞানের যে শাখাতে আমরা আলোচনা করি তাকে আমাদের কি বলা হয়, তাকে আমাদের বলা হচ্ছে কি না আমাদের এন্ডোক্রাইন সিস্টেম বলা হচ্ছে। ক্লিয়ার হয়েছে? তাকে এই এন্ডোক্রাইন সিস্টেমের পরবর্তীতে আমাদের যে জিনিসটি আছে তার নামটাকে বলা হচ্ছে কি রিপ্রোডাক্টিভ সিস্টেম। তার নামটাকে কি বলা হচ্ছে বলুন? তার নামটাকে বলা হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেম মানে কি প্রজনন তন্ত্র, অর্থাৎ যে পদ্ধতিতে এক প্রজন্ম থেকে মানুষ অন্য প্রজন্মের জীবকে তৈরি করে। অন্য প্রজন্মের জীবকে তৈরি করে মানে জিনিসটা কিরকম গেল ব্যাপারটা? যে আমার এই ক্ষেত্রে ভালো করে মাথায় রাখা জিনিসটা কি মাথায় রাখো, যে আমাদের যখন কোনো কিছু একটা জিনিস থাকছে, অর্থাৎ কোনো একটা প্রজাতি থেকে অন্য প্রজাতিতে যদি আমাদের প্রাণী সৃষ্টি হয়, মানে আমাদের মানুষ থেকে মানুষ তৈরি হওয়া, কুকুর থেকে কুকুর তৈরি হওয়া, ছাগল থেকে ছাগল তৈরি হওয়া, এই যে জিনিসটা আছে এই জিনিসটাকে আমরা যদি বলেছি যে মাধ্যমে হয় তাকে আমাদের কি বলা হয়, তাকে আমাদের প্রজনন তন্ত্র বলা হয়। তাকে আমাদের কি বলে? প্রজনন তন্ত্র বলা হয়। এই যে প্রজনন তন্ত্রের কথা বললাম, এই প্রজনন তন্ত্র হচ্ছে আমাদের প্রধানত চার প্রকার। কি কি? একটা নামটাকে বলা হয় অঙ্গজজনন, নাম্বার 2 এর নামটাকে বলা হয় আমাদের অযৌন জনন, নাম্বার 3 এর নামটাকে বলা হচ্ছে আমাদের অপুংজনী জনন, নাম্বার 4 এর নামটাকে আমাদের কি বলবো? যৌন জনন। এর মধ্যে কি বললাম? অঙ্গজ জনন, অযৌন জনন, যৌন জনন, অপুংজনী জনন। এর মধ্যে মোস্ট কমপ্লিকেটেড অর্থাৎ কমপ্লেক্স যে রিপ্রোডাক্টিভ সিস্টেমটা আছে তার নামটাকে বলা হচ্ছে কি আমাদের যৌন জনন বলা হচ্ছে। তার নামটাকে কি বলা হচ্ছে? যৌন জনন বলা হচ্ছে। এছাড়া আমাদের কি আছে? ব্যাকটেরিয়া আছে, ফাঙ্গি আছে ও অ্যালগি আছে। ব্যাকটেরিয়া আছে, ফাঙ্গি আছে ও অ্যালগি আছে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? চলো, তাহলে এইখানে দেখো আমরা 20খানা চ্যাপ্টারকে পড়ালাম। চ্যাপ্টারকে পড়ালাম মানে কি 20খানা চ্যাপ্টার সম্বন্ধে তোমাদেরকে একটা বেসিক আইডিয়া দিলাম। তাহলে এই 20খানা চ্যাপ্টার সম্বন্ধে বেসিক আইডিয়া কি তোমাদের ক্লিয়ার হয়েছে? আগে তোমরা আমাকে একটু কমেন্টের মাধ্যমে বলো তো যে বেসিক আইডিয়া। আমি এটা মানে বলছি না যে কোনো একটা সিস্টেম, সাপোজ রিপ্রোডাকশন সিস্টেম বা রেসপিরেশন সিস্টেম সম্বন্ধে তুমি একবারে সবকিছু জেনে গেছো, কিন্তু আমি বলতে চাইছি এই যে 20খানা সিস্টেম আছে, এই 20খানা সিস্টেম বা 20খানা চ্যাপ্টার, এই 20খানা চ্যাপ্টারের মধ্যে কি তোমাদেরকে যদি বলা হয় যে এই চ্যাপ্টারটা বলো, তাহলে তুমি কি অন্তত এক লাইনও বলতে পারবে? আমি এই জায়গাটা করে বলতে চাইছি, হ্যাঁ বা না বলো। এক লাইন। আমি বেশি কিছু চাই না, বেশি কিছু বুঝি না, আমার দরকার নেই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এক লাইনও কিন্তু তুমি বলতে পারবে? পারবে এখান থেকে? আচ্ছা, তাহলে এই যে এখানে দেখো আমাদের যে 20খানা চ্যাপ্টার থাকলো, এই 20খানা চ্যাপ্টারে কি আমাদের সব চ্যাপ্টার? না, আমাদের 20খানা চ্যাপ্টার সব চ্যাপ্টার নয়। তাহলে 20খানা চ্যাপ্টারের বাইরে কি আছে? হ্যাঁ, 20খানা চ্যাপ্টারের বাইরেও আমাদের অজস্র চ্যাপ্টার আছে। তাহলে এই যে আমাদের অজস্র চ্যাপ্টার আছে, এই যে আমাদের অজস্র চ্যাপ্টার আছে, এই অজস্র চ্যাপ্টারের মধ্যে আমি কি বলবো এখান থেকে? একটু ধরো তো এখান থেকে। আচ্ছা, আমার যে 20খানা চ্যাপ্টার আছে 20খানা চ্যাপ্টারের বাইরে অজস্র চ্যাপ্টার আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি কি বলতে পারি? সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে তুমি যদি এই 20খানা চ্যাপ্টারকে ঠিকঠাক করে পড়ো, তবে আমি এখান থেকে কি বলতে পারি তোমাকে? আমি তোমাকে আমি এখান থেকে বলতে পারি যে আমার ন্যাবো 95% কোশ্চেন কি আসবে তোমার এর মধ্যে থেকে আসবে। আচ্ছা, হয়েছে ক্ষেত্রে? বুঝতে পারছো এখান থেকে? ক্লিয়ার হলো? এবার কথা হচ্ছে আমাদের এখানে আজকের যে চ্যাপ্টারটা পড়বো সেই চ্যাপ্টারটার নামটাকে আমাদের কি বলে? সেল। তাহলে সেল বা কোষ, এই জিনিসটা কাকে বলে বা কি বৃত্তান্ত আমাকে একটুখানি বলো।
তাহলে প্রথম কথা, আমরা যদি কোষ সম্বন্ধে কথা তোমার সঙ্গে জানতে চেয়েছি, তাহলে এক কথায় তুমি আমাকে উত্তর দেবে কি, আমাদের জীবের গঠনগত কার্যগত একককে কি বলা হয়, আমাদের কোষ বলা হয়। তার মানে আমি যদি তোমার এক কথা হচ্ছে গঠনগত কার্যগত একককে আমরা কি বলবো, গঠনগত কার্যগত একককে আমাদের কোষ বলা হয়। ঠিক আছে, এইবার এই যে কোষ আছে, এই কোষে আমাদের দুটো বৈশিষ্ট্য বর্তমান থাকে। কোষের আমাদের কি থাকে, দুটো বর্তমান বৈশিষ্ট্য থাকে। কি কি? এক নম্বর বৈশিষ্ট্যটা কি? এক নম্বর বৈশিষ্ট্যটি হলো আমাদের এই যে কোষটা আছে এটি হলো সজীব আবরণী দ্বারা আবৃত। এটি আমাদের কি না, এটি হচ্ছে আমাদের সজীব আবরণী দ্বারা আবৃত, সজীব আবরণী দ্বারা আবৃত। ঠিক আছে, নাম্বার দুই হচ্ছে কি, নাম্বার দুই হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম সম্মিলিত। নাম্বার দুই এর নামটাকে কি বলবো, নাম্বার দুই এর নামটাকে বলা হচ্ছে কি, প্রোটোপ্লাজম সম্মিলিত। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে ইন জেনারেলি আমাদেরকে যদি আমরা দেখেছি, একটা কোষে দুটো হচ্ছে আমাদের বেসিক বৈশিষ্ট্য। ক্লিয়ার না? ক্লিয়ার না? এখন প্রশ্নটি হলো, এটা কি প্রশ্ন হলো যে আমাদের এইখানে এই যে কোষ কোষ বলে এত কথা বলছি, এই যে কোষের যদি আমি প্রকারভেদ করেছি, এই যে কোষ আছে এই কোষের যদি আমি প্রকারভেদ করেছি, তবে এই কোষকে আমাদের দুই ভাগে ভাগ করা যায়। একটার নামটাকে কি বলা হয়, একটার নামটাকে বলা হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক কোষ, বা আমাদের এই প্রোক্যারিওটিকের বাংলা কি হলো, বাংলা হলো আমাদের আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। এই প্রোক্যারিওটিকের বাংলা কথা কি, বাংলা কথা হলো আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। ঠিক আছে, এবং আর একটা যেটা আছে সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলা হয় বলো, সেই জিনিসটার নামটাকে বলা হয় আমাদের ইউক্যারিওটিক, বা আমাদের বাংলা কথা যদি বলা হয়েছে আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ, আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। ঠিক আছে, আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। ক্লিয়ার হলো কি হলো না? তাহলে আমাদের দুটো জিনিস গেল, একটা জিনিসের নামটাকে আমাদের বলা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, আর একটা জিনিসের নামটাকে আমাদের কি বলা হচ্ছে বলো, আর একটা জিনিসের নামটাকে আমাদের বলা হচ্ছে কি, আমাদের ইউক্যারিওটিক কোষ। ঠিক আছে, এখান থেকে ক্লিয়ার? এখন প্রশ্ন হলো কি, এখন প্রশ্ন হলো যে আমার যদি প্রোক্যারিওটিক কোষ থাকে, এটা কাদের ক্ষেত্রে দেখা যাবে না, এটা হচ্ছে আমাদের ছত্রাক শৈবাল, অর্থাৎ এক কথায় যদি আমি তোমার থেকে জানতে চেয়েছি কাদের থেকে পাওয়া যাবে, এই জিনিসটা পাওয়া যাবে হচ্ছে আমাদের নিম্ন শ্রেণীর উদ্ভিদের পাওয়া যাবে। আমাদের কাদের পাওয়া যাবে বলো, এই জিনিসটা হচ্ছে আমার নিম্ন শ্রেণীর উদ্ভিদে আমাদের কি হবে, এই জিনিসটা পাওয়া যাবে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এবার আমাদের যে প্রশ্নটি আসছে সেই জিনিসটার নামটা কি, তাহলে স্যার যদি ওটা আমাদের নিম্ন শ্রেণীর উদ্ভিদে পাওয়া যায়, তবে উচ্চ শ্রেণীর উদ্ভিদে কি পাওয়া যাবে, তবে আমাদের উচ্চ শ্রেণীর উদ্ভিদ প্রাণী যে জিনিসটাই বলো না কেন, সেই জিনিসটা আমাদের পাওয়া যাবে কোথায়, সেই জিনিসটা আমাদের পাওয়া যাবে হচ্ছে ইউক্যারিওটিক সেল। সেই জিনিসটা আমাদের কোথায় পাওয়া যাবে, সেই জিনিসটা আমাদের পাওয়া যাবে হচ্ছে ইউক্যারিওটিক সেলে পাওয়া যাবে। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? তাহলে এই জেনারেলি যদি আমি দেখেছি তোমাকে, কি দেখেছি যে প্রোক্যারিওটিক কোথায় পাওয়া যায়, ইউক্যারিওটিক কোথায় পাওয়া যায়, জিনিসটা কিন্তু তুমি জেনে গেলে। এবার দেখো, আমার একটা ইউক্যারিওটিক যে কোষ আছে, সেই ইউক্যারিওটিক কোষের আমার একটা স্ট্রাকচার, ইউক্যারিওটিক যে কোষ আছে সেই ইউক্যারিওটিক কোষের আমাদের এইটা হচ্ছে একটা স্ট্রাকচার। ঠিক আছে, এই স্ট্রাকচারের মধ্যে কি কি পাবে না, এই স্ট্রাকচারের মধ্যে দেখো উপরে নিউক্লিয়াস পাচ্ছ, আমাদের এই ক্ষেত্রে দেখো নিউক্লিয়ার এনভেলাপ পাচ্ছ, নিউক্লিয়ার কোর পাচ্ছ, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাচ্ছ, এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাচ্ছ। অর্থাৎ আমাদের এই জিনিসগুলো পাচ্ছ। এছাড়া লাইসোজোম, যেটাকে আমাদের কি বলা হয়, যেটাকে আমাদের কোষের আত্মঘাতী থলি বলা হয়, এই জিনিসটাকে আমাদের কি বলা হচ্ছে বলো, যেই জিনিসটাকে আমাদের বলা হচ্ছে কোষের আত্মঘাতী থলি বলা হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ কি আমি যদি তোমার গায়ে টাচ করেছি, কি হবে, উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড তোমার দেহের লক্ষ হাজার কোটি কোষ মারা যাবে। এবং এই যে লক্ষ হাজার কোটি কোষ মারা গেল, এই কোটি কোষ মারা যাওয়ার পরে সেগুলোকে পচাবে কে, সেগুলোকে পচাবে হচ্ছে আমার কে, লাইসোজোম।
ঠিক আছে, ক্লিয়ার হলো। এরপরে চলে আসে দেখো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া জিনিসটা কি না, মাইটোকন্ড্রিয়া জিনিসটা হচ্ছে আমাদের এরকম কিরকম, যে আমাদের কোষের শক্তিকর, অর্থাৎ আমাদের কোষীয় শোষণ হবার পরে, আমাদের কি বললাম, আমাদের কোষীয় শোষণ হবার পরে আমাদের ওই যে কোষটা আছে, ওই কোষটা আমাদের যখন কি হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করো, যে শক্তিটা প্রদান করছে তাকে আমাদের কি বলা হচ্ছে বলো, তাকে আমাদের বলা হচ্ছে কি, যে আমাদের কোষের শক্তিধর বলা হচ্ছে। আমাদের কি বলা হচ্ছে বলো, আমাকে বলা হচ্ছে কি কোষের শক্তিধর বলা হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার হলো। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা ইউক্যারিওটিক স্ট্রাকচার। তাহলে আমি একটা প্রথম জিনিস কি বলবো, যে আমার 1 নম্বর পয়েন্ট দেখো, 1 নম্বর পয়েন্ট কি, যে আমাদের পার্থক্য। তাহলে এখানে হেডিং লেখো, কি বলে, এখানে হেডিং লেখো আমাদের প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য। আমাদের এখান থেকে কি বলবো, প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য। ঠিক আছে, তার মানে আমাদের যদি দুটো পার্থক্যকে আমি জানতে চেয়েছি, তবে আমাদের পার্থক্যটা কি হবে, ভালো করে বোঝার চেষ্টা করো, বলো কি হবে পার্থক্যটা। 1 নম্বর না, আগে এখনকার মতো সেই ছোটবেলাকার মতো পার্থক্য লিখলে হবে না, এখন পার্থক্যটা আরো আপডেটেড ভার্সনে করে দাও। আপডেটেড ভার্সন মানে কিরকম জিনিসটা হবে একটু ভালো করে, আপডেটেড ভার্সন মানে কি হবে জিনিসটা, আপডেটেড ভার্সন মানে আমার যে জিনিসটা হবে সেই জিনিসটার নামটাকে কি বলা হচ্ছে বলো, যে এখানে লেখক হচ্ছে কি বৈশিষ্ট্য, অর্থাৎ তুমি যে ভাগ করছো, তুমি কিসের ভিত্তিতে ভাগ করছো, তুমি যে ভাগ করছো, তুমি কিসের ভিত্তিতে ভাগ করছো। 1 নম্বর পয়েন্ট। নাম্বার 2 পয়েন্টের নামটা কি, নাম্বার 2 পয়েন্টের নামটা হচ্ছে, এখানে মাথায় রাখো কি, নাম্বার 2 পয়েন্টের নামটাকে মাথায় রাখো, যে আমার প্রোক্যারিওটিক কোষ এদিকে। তাহলে এদিকে আমাদের কি বললাম, এদিকে হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক কোষ। আমাদের এখানে কি মাথায় রাখো, প্রোক্যারিওটিক কোষ। আর এখানে কি মাথায় রাখো, এখানে মাথায় রাখো আমাদের ইউক্যারিওটিক কোষ। এখানে মাথায় রাখো কি, আমাদের এখানে মাথায় রাখো ইউক্যারিওটিক কোষ। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো। আমাদের কি জিনিসটা গেল, দুটো জিনিস গেল, একটা হচ্ছে বৈশিষ্ট্য, এবং বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হলো প্রোক্যারিওটিক কোষ, আর একটা হলো আমাদের ইউক্যারিওটিক কোষ। ঠিক আছে, বুঝতে পেরেছো। এইবার আমাদের যে জিনিসটা আসছে, সেই জিনিসটার নামটা কি, এর ভাগটাকে আমরা দেখে নিই। এটা গেল 1, এটা গেল 2, আর এদিক থেকে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে এটা। ঠিক আছে, গেল। এইবার যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটার নামটা কি, প্রথম কথা হচ্ছে এর নিউক্লিয়াস। প্রথম কথা কি বলবো, আমাদের নিউক্লিয়াস। তাহলে এর নিউক্লিয়াস কি, 1 নম্বর। 1 নম্বর জিনিসটা হচ্ছে কি, আমাদের সুগঠিত নয়। আমাদের এই নিউক্লিয়াস কি, সুগঠিত নয়। ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াস কি, ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াস হচ্ছে আমাদের সুগঠিত। ঠিক আছে, বুঝতে পারলে। নেক্সট, নেক্সট হচ্ছে আমাদের এখান থেকে লেখো কি, ক্রোমোজোমীয় প্রোটিন। আমাদের এখান থেকে কি লিখবো কথাটা, আমাদের এখান থেকে লেখো ক্রোমোজোমীয় প্রোটিন। ঠিক আছে, এই যে ক্রোমোজোমীয় প্রোটিন যদি লিখেছি, এইখানে আমাদের প্রোক্যারিওটিক কোষে মেনলি মাথায় রাখো আম্লিক প্রোটিন বর্তমান। তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয়েছে কি, যে আমাদের কি প্রোটিন বর্তমান, আম্লিক প্রোটিন বর্তমান, কোথায় না আমাদের হচ্ছে, মাথায় রাখো কোথায় না আমাদের হচ্ছে, এখানে কোথায় বলো না, কি বললাম, যে আমাদের প্রোক্যারিওটিক কোষ। ঠিক আছে, গেল। এবার আমাদের কি বলবো, যে আমাদের ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে কি বলবো, ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে মাথায় রাখবে আমাদের ক্ষারীয় বা হিস্টোন প্রোটিন বর্তমান। যাহাকেই ক্ষারীয় বলে তাহাকেই হিস্টোন বলে, ক্ষারীয় বা হিস্টোন প্রোটিন বর্তমান। ঠিক আছে, কথাটা বুঝতে পারলে এখান থেকে। এবার আমাদের কি বলেছে জিনিসটা, এবার আমাদের যে জিনিসটা বলেছে সেই জিনিসটার নামটা কি, যে আমাদের এখানে কি বলবো, যে রাইবোজোম। আমাদের এর যে রাইবোজোমের ভিত্তিতে যদি আমি ভাগ করেছি, মাথায় রাখবে এটি হলো 70s প্রকৃতির, আর এদিকে যেটা হলো এটা হলো আমাদের 80s প্রকৃতির। তাহলে আমাদের দুটো জিনিস গেল, একটা জিনিসের নাম হলো 70s প্রকৃতির, আর একটা যে জিনিস হলো সেটি হলো আমাদের 80s প্রকৃতির। ঠিক আছে, বুঝতে পেরেছো। এবার হচ্ছে কি,
এবার লেখো হচ্ছে আমাদের কোষ প্রাচীর। এবার লেখো কি আমাদের কোষ প্রাচীর। কোষ প্রাচীর আমাদের কি ধরনের হয়? কোষ প্রাচীরটা হচ্ছে আমাদের মাথায় রাখা এখান থেকে এই প্রোক্যারিওটিক কোষের কোষ প্রাচীর তৈরি হয় আমাদের কি দ্বারা? এটি তৈরি হয় আমাদের মিউকোপেপটাইড দ্বারা। আমাদের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি হয়? কোষ প্রাচীর তৈরি হয় আমাদের মিউকোপেপটাইড দ্বারা। আর আমাদের দিক থেকে কি বলবো, এদিককার কোষ প্রাচীর কি দ্বারা তৈরি হয়? এদিককার কোষ প্রাচীর তৈরি হয় হচ্ছে আমাদের সেলুলোজ দ্বারা। তার মানে আমাদের এদিককার কোষ প্রাচীর কি দ্বারা তৈরি হয়? আমাদের এদিককার কোষ প্রাচীর তৈরি হয় হচ্ছে কি দ্বারা বলো? সেলুলোজ দ্বারা। ক্লিয়ার হয়েছে এখান থেকে? নেক্সট নেক্সট আমাদের কি? নেক্সট হচ্ছে আমাদের কোষ বিভাজন। নেক্সট হচ্ছে আমাদের কোষ বিভাজন। অর্থাৎ আমাদের যে এই যে কোষটা আছে, এই কোষটা আমাদের বিভাজন করে কিভাবে না? আমাদের এই প্রোক্যারিওটিকের ক্ষেত্রে মাথায় রাখবে আমাদের ইন জেনারেলি অ্যামাইটোসিস পদ্ধতিতে, ইন জেনারেলি আমাদের যে অ্যামাইটোসিস পদ্ধতি আছে, এই অ্যামাইটোসিস পদ্ধতিতে আমাদের কি বলবো, অ্যামাইটোসিস পদ্ধতিতে হচ্ছে আমাদের কি বলবো এখানে বলো, যে আমাদের কোষটা কিন্তু বিভাজন হয়। ঠিক আছে? কি কোষ? না প্রোক্যারিওটিক। তাহলে স্যার যদি আমাদের ইউক্যারিওটিকের গল্প আসে, তাহলে আমাদের এখান থেকে কি বলবো? তাহলে আমাদের এখান থেকে বলবো কি, যে আমাদের হচ্ছে কি প্রকৃতিতে হয়, একটার নামটাকে বলা হয় আমাদের মাইটোসিস ও আর একটার নামটাকে আমাদের কি বলা হয়? মিওসিস প্রকৃতি। তার মানে আমাদের এখানে কি গেল? হুম, আমাদের এখানে কি গেল জিনিসটা? না আমাদের এখান থেকে যে জিনিসটা গেল, সেই জিনিসটার একটার নামটাকে বলে মাইটোসিস, আর একটা জিনিসের নামটাকে আমাদের কি বলবো বল? আর একটা জিনিসের নামটাকে আমাদের মিওসিস। ঠিক আছে? তাহলে আমাদের প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য ছাড়া। ঠিক আছে? তাহলে ইন জেনারেলি তুমি মানুষ, আমি মানুষ, তোমার দেহে, আমার দেহে ইউক্যারিওটিক কোষ বর্তমান। তো আমি ইউক্যারিওটিক কোষের যদি একবারে সেন্ট্রাল পার্টকে ধরি, কি বললাম? আমি যদি ইউক্যারিওটিক কোষের একেবারে সেন্ট্রাল পার্টকে ধরি, তবে সেই ক্ষেত্রে আমি কি বলবো? সেই ক্ষেত্রে আমি বলবো হচ্ছে কি, এক নম্বর জিনিস, এক নম্বর জিনিসটার নামটা কি? এক নম্বর জিনিসটার নাম হচ্ছে, ভালো করে মাথায় রাখো, ক্রোমোজোম। অর্থাৎ যদি আমার ইউক্যারিওটিক কোষের এক এবং অন্যতম প্রধান জিনিস থেকে থাকে মা, বা থেকে থাকে বাবা, সেই জিনিসটার নামটাকে বলা হয় কি? সেই জিনিসটার নামটাকে বলা হয় আমাদের ক্রোমোজোম। তাহলে স্যার এই যে ক্রোমোজোমে তো মুখে বলছি, মুখে বললে কি স্যার আমার কত হবে? আমার এর যে মানে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন কোথায়? না ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হচ্ছে আমাদের এটা, এটা, এইগুলি হচ্ছে আমাদের ক্রোমোজোমের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হয়েছে। তাহলে এক নম্বর পয়েন্ট, এক নম্বর পয়েন্ট কি বলবো আমরা? এক নম্বর পয়েন্টের ক্ষেত্রে আমরা বলবো এটি নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা থেকে উৎপন্ন। এটি আমাদের কোথা থেকে উৎপন্ন বলো? তাহলে এখানে লেখো যে এটি আমাদের কোথা থেকে উৎপন্ন, লেখো এটি নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা থেকে উৎপন্ন। নিউক্লিয়াসের কি থেকে উৎপন্ন বলো? নিউক্লিয়াসের আমাদের ক্রোমাটিন জালিকা থেকে উৎপন্ন। ক্রোমাটিন জালিকা থেকে আমাদের কি বলবো এটা? ক্রোমাটিন জালিকা থেকে হচ্ছে আমাদের উৎপন্ন। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এক নম্বর পয়েন্ট গেল। নাম্বার দুই, নাম্বার দুই এর নামটাকে কি বলবো বলো ভালো করে এখান থেকে? নাম্বার দুই এর নামটাকে বলবো হচ্ছে কি, যে এটি আমাদের নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে তৈরি। তাহলে এটি কি দিয়ে তৈরি? এটি হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড। এটি আমাদের কি বলবো এক্ষেত্রে? এটি আমাদের নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা তৈরি। এটি আমাদের কি দ্বারা তৈরি? নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা তৈরি। ঠিক আছে? কথাটি বুঝতে পারছো? তাহলে আমাদের এই জিনিসটা কি কি দিয়ে তৈরি? আমাদের এই জিনিসটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা তৈরি। ঠিক আছে? এখান থেকে এবার আমাদের কি বলেছে তিন নম্বর জিনিসটা? তিন নম্বর যে জিনিসটা বলেছি, সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলবো? সেই জিনিসটার নামটাকে আমাদের বলবো হচ্ছে কি, যে এর যে আকার, এর যে শেপ, অর্থাৎ এর যে আকার, সেই আকারটা কিরকম? তাহলে এর আকারটা লেখো আমাদের কিরকম বলবো? সূত্রাকার
বা দণ্ডাকার। অর্থাৎ তুমি যদি কোনো ক্রোমোজোমকে দেখেছো, সেই ক্রোমোজোমের যে আকৃতি হবে, সেই ক্রোমোজোমের আকৃতিটা কিরকম হবে? আমাদের সূত্রাকার বা দণ্ডাকার হবে। ঠিক আছে। নাম্বার 4, নাম্বার 4 কি? নাম্বার 4 হচ্ছে এর কাজ কি? না, এর কাজ হচ্ছে আমাদের বংশগত বৈশিষ্ট্য পরিবহন। আমাদের এর কাজ কি? আমাদের এর কাজ হচ্ছে বংশগত বৈশিষ্ট্য পরিবহন, পরিব্যক্তি ও বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করা। আমাদের এখান থেকে কি বলবো? না, পরিব্যক্তি ও বিবর্তনে, পরিব্যক্তি ও বিবর্তনে কি করা? বিবর্তনে আমাদের মুখ্য ভূমিকা পালন করা। মুখ্য ভূমিকা কি হয়েছে? মুখ্য ভূমিকা পালন করা। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এক্ষেত্রে আমি কি বললাম আর কি বললাম না, যে আমার এক্ষেত্রে যে জিনিসটা হলো সেটি হচ্ছে কি, যে আমাদের এটি কি, না এটি হচ্ছে নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা থেকে উৎপন্ন। আমাদের এটি হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত, এবং এটি হলো এর যে শেপ, আমি যেই তোমাকে জানতে চেয়েছি যে আমাদের এর শেপটা কিরকম, তাহলে শেপটার ক্ষেত্রে মাথায় রাখবে কি, শেপটা হচ্ছে আমাদের সূত্রাকার হতে পারে, আদারওয়াইজ আমাদের দণ্ডাকার হতে পারে। এবং কি বংশগত বৈশিষ্ট্য পরিবহন, যেটা হচ্ছে কি আমাদের পরিব্যক্ত ও বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে। ঠিক আছে, বুঝতে পারলো? এইবার এই যে এত ক্রোমোজোম ক্রোমোজোম বলে চিল্লাচ্ছি, তা এই ক্রোমোজোম শব্দটির প্রবর্তন কে করে? কারো জানা আছে? একটুখানি আমাকে বলো তো, এই ক্রোমোজোম শব্দটির প্রবর্তন কে করে? একটুখানি আমাকে বলো, শোনো। যে আমার যে ক্রোমোজোম বলে যে এত কথা বলছি, তা ক্রোমোজোমের প্রবর্তন কি করেন? তারা মনে রাখবে যে আমাদের এই যে ক্রোমোজোম শব্দের যে প্রবর্তন, ক্রোমোজোম শব্দের কি হয়েছে এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করো। যে আমাদের যে ক্রোমোজোম শব্দের যে প্রবর্তনটা আছে, সেই প্রবর্তনটা কে করেছেন এখান থেকে? না, ক্রোমোজোম শব্দের আমাদের এখান থেকে প্রবর্তক, প্রবর্তকের নাম প্রবর্তক, এক সেকেন্ড, প্রবর্তক, প্রবর্তক, এই প্রবর্তক কে ছিলেন? না, প্রবর্তক ছিলেন হচ্ছে না বিজ্ঞানী ওয়াল্ডেয়ার। বিজ্ঞানীর নাম কি? বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী ওয়াল্ডেয়ার। ঠিক আছে, কথাটি বুঝতে পারলে? এবার প্রশ্ন হলো কি, বিজ্ঞানী ওয়াল্ডেয়ার যদি হয়েছে, এখানে আমাদের যদি তুমি মানুষ আমি মানুষ, আমাদের দেহের যদি আমরা ক্রোমোজোমকে দেখেছি, তবে এই ক্রোমোজোমকে আমাদের প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? তাহলে আমাদের এই ক্রোমোজোমকে প্রধানত কি করা হয়েছে? মেনলি 2 ভাগে ভাগ করা যায়। তাহলে কি বলবো আমাদের এখান থেকে? আমাদের এই যে ক্রোমোজোম আছে, এক সেকেন্ড, এই ক্রোমোজোমকে কি করা হয়েছে বলো? এই ক্রোমোজোমকে আমাদের প্রধানত কয় ভাগে ভাগ করা যায় বলো? 2 ভাগে ভাগ করা যায়। কি কি বলো? 1 নম্বরের যে নাম আছে, 1 নম্বরের নামটাকে আমাদের কি বলা হয়? 1 নম্বরের নামটাকে বলা হচ্ছে কি, যে আমাদের দেহকোষ। আর একটা নামটাকে বলা হচ্ছে জননকোষ। কি বললাম কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো। যে আমাদের যে ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমকে আমাদের প্রধানত 2 ভাগে ভাগ করা যাচ্ছে। একটার নাম দেহকোষ, আর একটার নামটাকে আমাদের কি বলবো? আর একটার নামটাকে বলবো হচ্ছে আমাদের জননকোষ। ঠিক আছে। দেহকোষ কটা থাকে? যদি তোমাদেরকে আমি প্রশ্ন করেছি, এই দেহকোষকে বলছি, এই দেহকোষ কটা থাকে? এই দেহকোষ আমাদের কটা থাকে ইন জেনারেলি বলো? একটুখানি দেখি, তোমাদের থেকে শুনি। একটু ধরো লাইফ।
দেহকোষ আমাদের কতগুলি থাকে? না দেহকোষ থাকে হচ্ছে আমাদের ইন জেনারেলি মাথায় রাখো কতগুলি? না মাথায় রাখো হচ্ছে এই আমাদের টোটাল যে জিনিসটা থাকে সেটা কত জোড়া থাকে? সেটা হচ্ছে আমাদের 22 জোড়া। মানে আমাদের দেহকোষ হচ্ছে 22 জোড়া, আর আমাদের যে জনন কোষ আছে সেই জনন কোষ কি থাকে? না আমাদের জনন কোষ থাকে হচ্ছে আমাদের 1 জোড়া। তাহলে ইন জেনারেলি আমি যদি তোমাকে দেখেছি সেই জিনিসটাকে কি বলবো? সেই জিনিসটাকে বলবো হচ্ছে কি যে আমাদের দেহকোষ থাকে 22 জোড়া, আর আমাদের যে জনন কোষ থাকে এই জনন কোষ থাকে হচ্ছে আমাদের 1 জোড়া। ঠিক আছে, কথাটি বুঝতে পারলে? এইবার আমাদের যে জিনিসটা আসছে সেই জিনিসটার নামটা কি? না সেই জিনিসটার নামটা হচ্ছে কিরকম বলবো জিনিসটা? যে আমাদের এই যে ক্রোমোসোম আছে এই ক্রোমোসোমের ক্ষেত্রে মাথায় রাখবে কি যে ক্রোমোসোমটা কিভাবে কিভাবে কাজ করে বা কিভাবে কিভাবে কাজ করে না। ঠিক আছে? হ্যালো, প্রত্যেকে কথা শুনতে পাচ্ছ? দাঁড়াও তো একটু। প্রত্যেকে কথা শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু করে কমেন্ট করে জানাও তো। কথা শুনতে পাচ্ছ কিনা একটুখানি বলবে আমাকে। স্যার অল ক্লিয়ার আছে স্যার। শুনতে পাচ্ছ তাই তো? চলো, তাহলে আমাদের এখান থেকে কি বললাম? আমাদের এইখানে যে আছে এইটা হচ্ছে 22 জোড়া আছে, আর এদিকে যেটা আছে এটা হচ্ছে আমাদের 1 জোড়া আছে। তাহলে আমাদের দুটো জিনিস হলো, একটা হচ্ছে 22 জোড়া, আরেকটি হচ্ছে আমাদের 1 জোড়া। মাথায় রাখবে আমাদের যে 1 জোড়া আছে এই 1 জোড়ার ক্ষেত্রে একটুখানি একটা ডেটাকে দিচ্ছি, ডেটাকে একটুখানি মাথায় রাখবে। কি ডেটা? সেটি হচ্ছে 1 জোড়ার ক্ষেত্রে আমাদের মেল এবং ফিমেল দুটোর কন্ডিশন কিন্তু আলাদা হয়। অর্থাৎ আমাদের যে 1 জোড়া সেক্স ক্রোমোসোম আছে এই 1 জোড়া সেক্স ক্রোমোসোমের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা হয় সেই জিনিসটা কি? পুরুষদের ক্ষেত্রে আমাদের এক্স ওয়াই দুটি ক্রোমোসোম থাকে। পুরুষদের ক্ষেত্রে কি থাকে? পুরুষদের ক্ষেত্রে আমাদের এক্স এবং ওয়াই আমাদের কি থাকে? না দুটি ক্রোমোসোম থাকে। আর মহিলাদের ক্ষেত্রে কি হয়েছে? না মহিলাদের ক্ষেত্রে আমাদের কি হয়েছে? না আমাদের একটি মানে আমাদের সেম ক্রোমোসোম থাকে। তার মানে তুমি হতে পারো মেল, আদারওয়াইজ তুমি হতে পারো ফিমেল। যদি তুমি মেল হয়েছ তবে তার ক্ষেত্রে আমাদের যে ক্রোমোসোমের ডেটা এটা একটা এক্স একটা ওয়াই। ফিমেলদের ক্ষেত্রে যে ডেটা এটার হচ্ছে আমাদের দুটোই এক্স। তার মানে আমাদের এক্ষেত্রে কি বলবো? আমাদের এক্ষেত্রে বলবো হচ্ছে কি যেই আমাদের এই জিনিসটা আছে, অর্থাৎ যেহেতু পুরুষদের ক্ষেত্রে একটা এক্স একটা ওয়াই, এই জিনিসটাকে আমাদের কি বলা হয়? এই জিনিসটাকে আমাদের হেটারোজাইগোটিক ক্রোমোজোম বলে। এই জিনিসটাকে আমাদের কি বলা হয়? হেটারোজাইগোটিক ক্রোমোজোম বলে। ঠিক আছে? আর এরপরে আমাদের যেহেতু যদি এক্স থাকে তাহলে সেই জিনিসটাকে কি বলা হয়? সেই জিনিসটাকে আমাদের হোমোজাইগোটিক ক্রোমোজোম বলে। সেই জিনিসটাকে আমাদের কি বলা হচ্ছে? হোমোজাইগোটিক ক্রোমোজোম বলে। ক্লিয়ার হলো? ক্লিয়ার হয়েছে? এইবার আমাদের এখানে কি হয়েছে? না আমাদের এখানে লেখা হচ্ছে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ। তাহলে তোমাকে যখন আমি প্রশ্ন করব যে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ করো, তুমি আমাকে ঘুরিয়ে প্রশ্ন করবে কি যে আমাকে যে স্যার বললেন আপনি শ্রেণীবিভাগ করতে, কিসের ভিত্তিতে শ্রেণীবিভাগ? তাহলে প্রথমে এখানে লেখো কি 1 নম্বর। 1 নম্বর লেখো যে সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ। সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে, অবস্থানের উপর ভিত্তি করে আমাদের এক্ষেত্রে কি বলবো? এই ক্ষেত্রে আমি যেটাকে বলবো সেই জিনিসটার নামটাকে কি বলা হয়? আমাদের ক্রোমোজোমের শ্রেণী বিভাগ। ঠিক আছে, 1 নম্বর জিনিসটা গেল। এবার আমাদের কি বলেছে এখান থেকে? যে আমাদের সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে কিভাবে ভাগ করবে। 1 নম্বর পয়েন্ট কি পয়েন্ট? যে আমি 4টে ছবি আঁকছি, 4টাতে তোমরা ছবি আঁকো, সোজা কথা। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট এই এই নাম্বার 2 কি এদিকটা, এদিকটা আরেকটু বড়।
এদিকটা হচ্ছে আমাদের এই, আর এদিকটা করে এতটা বড়, এদিকটা করে একটু ছোট্ট, এদিকটা করে এতটা। তার মানে প্রথম ক্ষেত্রে হচ্ছে আমাদের 50%, দ্বিতীয় ক্ষেত্রে 50%, এদিকে হচ্ছে 45%, এদিকে হচ্ছে 55%, এদিকে 10%, এদিকে 90%, এদিকে 1%, এদিকে হলো আমাদের 99%। তাহলে এই চারটে হচ্ছে আমাদের সর্বসাকল্যে ফিগার। এই চারটে কি আমাদের, এই চারটে হচ্ছে আমাদের সর্বসাকল্য ফিগার। এইবার যদি আমাদের এই যে চারটে ভাগে আমাদের ক্রোমোজোমকে ভাগ গেল, এই প্রত্যেকটা ক্রোমোজোমের একটা করে নাম আছে। তাহলে এই প্রথম যে ক্রোমোজোমের নাম, সেই ক্রোমোজোমের নামটাকে আমাদের কি বলা হয়, সেই ক্রোমোজোমের নামটাকে আমাদের বলা হয় কি মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। সেই ক্রোমোজোমের নামটাকে আমাদের কি বলা হয়, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। নেক্সট জিনিসটাকে আমাদের কি বলা হয়, যেটাতে আমাদের 45-55, সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলা হয়, সেই জিনিসটার নামটাকে বলা হয় আমাদের সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলা হয় বলো, সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। ঠিক আছে। নাম্বার 3, নাম্বার 3-এর নামটাকে আমাদের কি বলবো, নাম্বার 3-এর নামটাকে আমাদের বলবো হচ্ছে কি অ্যাক্টোসেন্ট্রিক ক্রোমোজোম। নাম্বার 3-এর নামটাকে আমাদের কি বলবো বলো, নাম্বার 3-এর নামটাকে বলবো আমাদের অ্যাক্টোসেন্ট্রিক ক্রোমোজোম। হয়েছে। নাম্বার 4, নাম্বার 4-এর নামটাকে আমাদের কি বলবো, আমাদের টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। নাম্বার 4-এর নামটাকে আমাদের কি বলবো, নাম্বার 4-এর নামটাকে বলা হচ্ছে আমাদের টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। ঠিক আছে, গেল। তাহলে আমাদের এখানে চারটে জিনিস গেল। এবার আমার প্রশ্নটি হলো এটা, যে আমাদের যে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম, অ্যাক্টোসেন্ট্রিক ক্রোমোজোম এবং টেলোসেন্ট্রিক ক্রোমোজোম, এই যে চারটে আমার বৈশিষ্ট্য গেল বা চারটে যে ভাগ গেল, এদের ইংরাজি বর্ণ কিসের মতো কাটতে দেখতে। তাহলে মাথায় রাখবে, মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি ভি এর মতন। আমাদেরকে যদি বলা হয়েছে সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কিসের মতো, সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি হচ্ছে এল এর মতো। আমাদের অ্যাক্টোসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি টি এর মতো, এবং টেলোসেন্ট্রিক ক্রোমোজোমের যে আকৃতি সেটা হচ্ছে আমাদের আই এর মতো। টেলোসেন্ট্রিক যে ক্রোমোজোমের যে আকৃতি সেটা হচ্ছে আমাদের আই এর। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আমাদের এখানে কি জিনিস গেল, আমাদের এখানে চারটে জিনিস গেল। একটা জিনিসের নাম মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। এবং এই চারটে জিনিস গেল, এই চারটে জিনিসের ক্ষেত্রে মাথায় রাখো কি, যে এটা হলো আমাদের সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোম শ্রেণীকরণ। এটা কি গেল, এটি সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে আমাদের ক্রোমোজোমের শ্রেণীকরণ। ওকে, তাহলে স্যার শুধুমাত্র কি সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ভাগ করা যায়, না আরো কিছুর উপর ভিত্তি করে ভাগ করা যায়? তাহলে এখান থেকে কি কথা লেখো, এখান থেকে দেখো আমাদের সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে। তাহলে এখান থেকে কি লেখো তুমি, এখান থেকে লেখো হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ারের, কি বললাম কথাটা বাবা, সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ। সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে কার শ্রেণীবিভাগ, না আমাদের এক্ষেত্রে মাথায় রাখো কি ক্রোমোজোমের শ্রেণীবিভাগ। ক্রোমোজোমের আমাদের কি বলবো, ক্রোমোজোমের হচ্ছে শ্রেণীবিভাগ। ঠিক আছে, ক্লিয়ার না, ক্লিয়ার না? ইন জেনারেলি আমার এখানে যে জিনিসটা গেল সেটা হচ্ছে কি সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ। 1 নম্বর, 1 নম্বর পয়েন্ট জিনিসটা কি, 1 নম্বর জিনিসটার নামটা কি বলেছে আমাদের এখান থেকে ভালো করে বোঝো। 1 নম্বর যে জিনিসটা বলেছে সেই জিনিসটার নামটা এখানে হেডিং লেখো। এই হেডিং লেখো সেন্ট্রোমিয়ারের সংখ্যা। 1 নম্বর হেডিংটা কি লেখো, এখানে লেখো আমাদের সেন্ট্রোমিয়ারের সংখ্যা। আর এদিকে কি লেখো, মিয়ারের, 1 সেকেন্ড বাবা, এখান থেকে কি লেখো মিয়ারের, মিয়ারের সংখ্যা, সেন্ট্রোমিয়ারের সংখ্যা। আর এদিকে কি লেখো, এদিকে লেখো হচ্ছে আমাদের ক্রোমোজোমের নাম। এদিকে কি লেখো, এদিকে হচ্ছে লেখো আমাদের ক্রোমোজোমের নাম। ঠিক আছে, কথাটা বুঝতে পারলে? এইবার দেখো, আমাদের যদি সেন্ট্রোমিয়ারের সংখ্যার কথা বলেছি, তবে এই ক্ষেত্রে কি মাথায় রাখবে, এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় রাখবে 1 নম্বর পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট কি, 1 নম্বর পয়েন্ট হচ্ছে যদি আমাদের 0টা সেন্ট্রোমিয়ার থাকে তবে সেই ক্রোমোজোমের নামটা কি,
তবে সেই ক্রোমোজোমের নামটাকে বলা হয় আসেন্ট্রিক ক্রোমোজোম। তবে সেই ক্রোমোজোমের নামটাকে কি বলা হয়? আসেন্ট্রিক ক্রোমোজোম। যদি আমাদের একটি মাত্র সেন্ট্রোমিয়ার, কি বললাম কাকা কথাটা, যদি আমাদের কি বললাম কথা, যদি আমাদের একটি মাত্র ক্রোমোজোম থাকে, তাহলে সেই জিনিসটার নামটাকে কি বলা হয় বলো? তবে সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলে? সেই জিনিসটার নামটাকে বলা হচ্ছে আমাদের মনোসেন্ট্রিক ক্রোমোজোম। সেই জিনিসটার নামটাকে কি বলা হয়? সেই জিনিসটার নামটাকে বলা হয় মনোসেন্ট্রিক ক্রোমোজোম। ঠিক আছে, বুঝতে পেরেছি। এরপরে নাম্বার 3, যদি আমাদের দুটি থাকে, তবে সেই জিনিসটাকে কি বলবো? হুম, তবে সেই জিনিসটাকে আমরা কি বলবো বলো? তবে সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি আমাদের ট্রাইসেন্ট্রিক ক্রোমোজোম। তবে সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলবো বলো? তবে সেই জিনিসটার নামটাকে আমাদের বলবো হচ্ছে কি আমাদের ট্রাইসেন্ট্রিক ক্রোমোজোম। ঠিক আছে, কথাটা বুঝতে পেরেছো? এইবার আমার কথাটি কি, নাম্বার 4, নাম্বার 4 যদি হয়েছে কি যে স্যার যদি আমার সেন্টোমিয়ারের সংখ্যা গ্রেটার দেন 2 হয়েছে, সেন্টোমিয়ারের সংখ্যা কি হয়েছে? গ্রেটার দেন 2 হয়েছে, তবে সেই জিনিসটাকে আমাদের কি বলা হয়? তবে সেই জিনিসটাকে আমাদের পলিসেন্ট্রিক ক্রোমোসোম বলে। তবে সেই সেন্টোমিয়ারকে আমাদের কি বলা হয় বলো? পলিসেন্ট্রিক ক্রোমোসোম বলা হয়। ঠিক আছে, কোনো চাপ নেই। তাহলে এইটুকুনি গেল কি, এইটা গেল হচ্ছে আমাদের একটা জিনিস। আমাদের এই যে এত সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার বলে কথা বলছি, এই সেন্ট্রোমিয়ারের অবস্থান হচ্ছে আমাদের মুখ্য কাজ। তার মানে আমাদের যদি প্রশ্ন করা হয়েছে যে আমাদের ক্রোমোজোমের অংশে সেন্ট্রোমিয়ার থাকে বা সেন্ট্রোমিয়ার অবস্থান করে, তাহলে এখানে কি উত্তর দেবে যে ক্রোমোজোমের আমাদের এখান থেকে মাথায় রাখো ভালো করে, এই মুখ্য কাজ অংশে আমাদের সেন্ট্রোমিয়ার কি হচ্ছে? সেন্ট্রোমিয়ার আমাদের হচ্ছে অবস্থান করে। ঠিক আছে, কথাটি বুঝতে পারলে? চল, তাহলে তুমি আমাকে একটা কথা বলো তো, যে মুখ্য খাত ছাড়া কি অন্যান্য কোনো খাত আছে, নাকি একটা আর কোনো খাত নেই? তাহলে প্রথম কথা এখানে হেডিং লেখো কি বলে? এখানে হেডিং লেখো হচ্ছে আমাদের গৌণ খাঁজ বলে। আমাদের কি বলে হেডিং লেখো? আমাদের এখানে হেডিং লেখো হচ্ছে গৌণ খাঁজ বলে। ঠিক আছে, তাহলে গৌণ খাঁজ কাকে বলে? গৌণ খাঁজ কাকে? তাহলে এই গৌণ খাঁজ সম্বন্ধে যখন জানবে, তাহলে এখানে লেখো যে আমাদের কোন কোন ক্রোমোজোমে, আমাদের এখান থেকে কি বলবো, কোন কোন ক্রোমোজোমে আমাদের কি হয়েছে? মুখ্য খাঁজ ছাড়াও আমাদের কি বলবো এখান থেকে, আমাদের কোন কোন ক্রোমোজোমে আমাদের মুখ্য খাঁজ ছাড়াও কি হয়েছে এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করো, যে আমাদের এক বা একাধিক খাঁজ দেখা যায়। কি দেখা যায় বলো? এক বা একাধিক, এক বা একাধিক আমাদের কি দেখা যায় না, আমাদের খাঁজ কি হয়েছে দেখা যায়। একে আমাদের কি বলে? একে আমাদের বলে হচ্ছে কি গৌণ খাঁজ বলে। একে আমাদের কি বলে বলো? একে আমাদের গৌণ খাঁজ বলে। তাহলে কি হয়েছে যে প্রত্যেকটা জায়গাতেই যে থাকবে তা তো না, আমাদের কোনো কোনো জায়গায় কি হয়েছে, আমাদের কোনো কোনো জায়গায় মুখ্য খাঁজ থাকে, এবং মুখ্য খাঁজও থাকবেই মেনলি, না হলে তার মানে সেটা হবেই না। এছাড়াও আমাদের কি হয়েছে? আমাদের গৌণ খাঁজে থাকে। ঠিক আছে, কথাটি বুঝতে পারলে এখান থেকে চলে। এবার যে জিনিসটা হচ্ছে কি, এই যে গৌণ খাঁজটা কেন এত ইম্পর্টেন্ট, কারণ এই গৌণ খাঁজটার ক্ষেত্রে মাথায় রাখবে এটি হলো আমাদের নিউক্লিয় ওলাস গঠনে সহায়তা করে। নিউক্লিয় ওলাস আমাদের কি বলবো? গঠনে সহায়তা করে, সহায়তা করে। নিউক্লিয় ওলাস গঠনে কি করে? নিউক্লিয় ওলাস গঠনে আমাদের এই জিনিসটা সহায়তা করে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এইবার আমাদের এখানে কি বলেছে যে এর জন্য কি এর কোনো স্পেশাল নাম আছে? এর জন্য কি এর কোনো স্পেশাল নাম আছে? না, স্পেশাল নামটাকে কি বলা হয়? আমাদের নিউক্লিয়ার অর্গানাইজার বলা হয়। এর যে স্পেশাল নাম আছে, সেই স্পেশাল নামটাকে আমাদের কি বলা হয়? নিউক্লিয়ার অর্গানাইজার। নিউক্লিয়ার অর্গানাইজার বলা হয়। নিউক্লিয়ার অর্গানাইজার বলে। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? আমরা এখান থেকে কি বললাম? আমার এখানে কি জিনিসটা গেল, আমাদের এখানে যে জিনিসটা গেল, সেই জিনিসটার নাম হচ্ছে আমাদের নিউক্লিয়ার অর্গানাইজার। ঠিক আছে, গেল এখান থেকে। এইবার এই গৌণ খাত ছাড়াও আমাদের আর কি জিনিস থাকে, না আরো যে আমার জিনিসটা থাকে,
সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলা হয়? স্যাটেলাইট বলা হয়। সেই জিনিসটার নামটাকে কি বলা হয় বলো? সেই জিনিসটার নামটাকে আমাদের স্যাটেলাইট বলা হয়। তাহলে স্যাটেলাইট কাকে বলে? তাহলে স্যাটেলাইট বলে হচ্ছে, লিখে রাখো, কোন ক্রোমোজোমের গৌণ কাজের শেষে। তাহলে এখান থেকে স্যাটেলাইট কাকে বলে? স্যাটেলাইটটা হচ্ছে আমাদের কোন ক্রোমোজোমে, আমাদের কি বলবো ক্ষেত্রে, কোন ক্রোমোজোমে আমাদের কিসের শেষে? না আমাদের গৌণ কাজের শেষে। আমাদের কিসের শেষে বলো? না আমাদের গৌণ কাজের শেষে কি হয়েছে? না আমাদের গোলাকার বা দণ্ডাকার অংশ দেখা যায়। আমাদের কি অংশ দেখা যায় বলো? গোলাকার বা দণ্ডাকার। গোলাকার বা আমাদের এখান থেকে কি বলবো? দণ্ডাকার অংশ দেখা যায়। গোলাকার বা দণ্ডাকার অংশ কি হয়েছে? দেখা যায়। একে কি বলে? একে স্যাটেলাইট বলে। একে কি বলে? একে আমাদের কি বলে বলো? একে আমাদের স্যাটেলাইট বলে। ঠিক আছে, তাহলে এই সেম কথা, প্রত্যেকটা ক্রোমোজোমে যে স্যাটেলাইট থাকবে এরকম কোথাও লেখা নেই। তাহলে এইখান থেকে শুধু মাথায় রাখবে কি, যে আমাদের স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে কি বলা হয়? স্যাট ক্রোমোজোম বলা হয়। তাহলে আমাদের এক্ষেত্রে কি লিখবো? আমাদের স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে, আমাদের স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে কি বলা হয়? স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে আমাদের স্যাট ক্রোমোজোম বলে। আমাদের কি বলে বলো? আমাদের স্যাট ক্রোমোজোম বলে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে কি পারলে না? কারণ আমাদের এখান থেকে কি হয়েছে, এই স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে আমরা কি বলবো? স্যাট ক্রোমোজোম বলবো। ক্লিয়ার না? ক্লিয়ার না? আমাকে একটুখানি বলো তো, যেটুকুনি যা পড়ানো হলো সেটুকুনি বুঝতে পেরেছো কি পারো? প্রত্যেকে যেটুকুনি যা পড়ানো হলো প্রত্যেকে বুঝতে পেরেছো কি পারো? দেখো তোমাদের এখানে যেমন বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতেই মোটামুটি বলা হচ্ছে। অ্যাকচুয়ালি সায়েন্সের তো ওইভাবে সব কথার বাংলা হয় না, বা ওইভাবে সব কথার ইংরাজি হয় না। তো সেই জন্যই আর কি কথা, যে আমার যে মোটামুটি একটা বাংলা ইংরেজি ভাষা মিশিয়ে পড়ানো। এবার এইটা যেমন তোমরা লিখছো, আচ্ছা এটা তোমরা প্রত্যেকে লিখছো তো? একটুখানি কমেন্ট করে জানাও, কমেন্ট করে একটু জানাও তোমরা এটা জিনিসটাকে প্রত্যেকে লিখছো কিনা। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার, বলছে আগামীকাল ক্লাস অ্যাটেন্ড করতে পারেনি। আহ, হ্যাঁ, লেখো। আচ্ছা, দেখো নোট ফোটের ব্যাপারগুলো পরে আমি তোমাকে বলে দিচ্ছি, সমস্ত কিছু বলে দিচ্ছি। লেখো, যদি তোমরা না লেখো তাহলে হয়তো তোমার খাতা পেন ইত্যাদি লিখে যাবে, কিন্তু তোমার হয়তো কিছুটা বড় ক্ষতি হবে। ঠিক আছে, আর এইবার ব্যাপারটি হচ্ছে, এই যে লেখাটা লিখছো, এই লেখাটা তো যেমন আমি তোমাকে হাতে হাতে লেখাচ্ছি, আমার হ্যান্ড রিটেন নোট সেটা তো অন্য ব্যাপার। এই হ্যান্ড রিটেন নোট ছাড়াও তোমাদের কি হবে, না তোমাদের আরো একটা টাইপিং নোট, মানে তোমরা যেমন বই কেনো, সেই বই কেনার সময়তে যেমন হয় আমাদের কি হয়, না বই কেনার সময়তে আমাদের যেমন পুরো প্রিন্টেড নোট থাকে, সেই প্রিন্টেড নোটের তোমরা কিন্তু পিডিএফ পাবে। প্রিন্টেড নোটের কি পাবে? তোমরা কিন্তু প্রিন্টেড নোটের কিন্তু পিডিএফ পাবে, এবং সেটা হলো আমাদের বাংলা এবং ইংরাজি এই দুটো ভার্সনই অ্যাভেলেবেল। তাহলে এটি আমাদের কিসে অ্যাভেলেবেল? এটি হলো আমাদের বাংলা এবং ইংরাজি আমাদের দুটো ভার্সন অ্যাভেলেবেল। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এবার আমাদের কি জিনিসটা যাচ্ছে এখান থেকে ভালো করে বোঝো, যে তা তুমি 100% না আমি 100%। তুমি যদি তোমার 80% আমাকে দিয়েছো, তবে আমি আমার কি করতে পারি, না কি করতে পারি বলো, 20% দিয়ে তোমাকে 100% করাতে পারি। তাহলে এই যেটুকুনি যা পড়ানো হলো প্রত্যেকে বুঝতে পেরেছো? আমাকে একটুখানি বলো তো। প্রায় 38 জন ক্লাস করছে মোটামুটি, বুঝতে পেরেছো কি পারো না? একটুখানি আমাকে বলো, বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকলে বলো, যে স্যার এই জায়গাটা করে আমি বুঝতে পারিনি, এই জায়গাটা করে হয়তো আর একবার বললে ভালো হতো। তোমাদের মনে হচ্ছে একটুখানি, আমি 2 মিনিট টাইম দিচ্ছি, 2 মিনিটের মধ্যে আমাকে একটুখানি বলো কমেন্টের মাধ্যমে।
বা যদি বুঝতে পেরেও যাও তাহলে ওইভাবে লেখো যে স্যার বুঝতে পেরেছি। তাহলে আমি কি করতে পারি বলো তো, যদি তুমি এই জিনিসটা বুঝতে না পারো না, তাহলে তোমাকে এর পরবর্তী আমি যে জিনিসে যাব সেই জিনিসটা তোমার বুঝতে আরো কমপ্লিকেটেড জায়গা চলে আসবে। তাই জন্যই বলা আর কি, যে তুমি এই জায়গাটা করে আগে বলো বুঝতে পেরেছো পারবে। আচ্ছা, বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো, চলো তাহলে তো মোটামুটি সবাই বুঝতে পেরেছো। এবার আমাদের তাহলে যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করছিলাম সেই জিনিসটা কি গেল, আমাদের সেই জিনিসটা হচ্ছে আমাদের কি, যে স্যাটেলাইট। তাহলে আমাদের এখানে স্যাটেলাইট, তাহলে স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে আমাদের কি বলা হয়, স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে আমাদের স্ট্যাট ক্রোমোজোম বলা হয়। ঠিক আছে, এইবার দেখো আমাদের এখান থেকে একটা যে জিনিস আছে, কি জিনিস আছে বলো এখান থেকে, যে আমাদের ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে আমাদের যে ভাগ, সেই ভাগটাতে দেখি। তাহলে আমাদের একটা যদি ক্রোমোজোমকে আমি উপাদানের ভিত্তিতে ভাগ করেছি, তবে এই ক্রোমোজোমটা আমাদের মূলত তিন ভাগে ভাগ করা যায়। কি ক্রোমোজোম করা যায়, তিন ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, একটা ভাগের নামটা কি, একটা ভাগের নামটাকে আমাদের বলে হচ্ছে কি বলো, একটা ভাগের নামটাকে বলে হচ্ছে যে আমাদের কি বলবো বলো, একটা ভাগের নামটাকে বলা হচ্ছে প্রোটিন, একটা ভাগের নাম নিউক্লিক অ্যাসিড, আর একটা ভাগের নাম ধাতব অয়ন। তাহলে এইখানে প্রথমেই কি দেখো, প্রথমেই দেখো হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, নাম্বার দুই এর নামটাকে কি বলা হয়, নাম্বার দুই এর নামটাকে বলা হয় আমাদের ধাতব অয়ন। আর নাম্বার তিনের নামটাকে কি বলা হয়, নাম্বার তিনের নামটাকে বলা হয় আমাদের প্রোটিন। নাম্বার তিনের নামটাকে বলা হয় কি। ঠিক আছে, এখানে কি বুঝতে পেরেছো। এবার আমাদের যে কথাটি হচ্ছে যে আমাদের এই যে নিউক্লিক অ্যাসিড আছে, আমাদের এই যে কি আছে বলো, আমাদের এই যে নিউক্লিক অ্যাসিড আছে, এই নিউক্লিক অ্যাসিডকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে ভাগ করা যায় তো, একটার নামটাকে বলা হয় ডিএনএ, আর একটার নামটাকে বলা হয় আরএনএ। ধাতব অংশের মধ্যে আমাদের Ca2+, Fe3+, আর আমাদের Mg3+, এই তিনটে হচ্ছে আমাদের ধাতব আয়নের মধ্যে পড়ে। এই তিনটে আমাদের কিসের মধ্যে পড়ে বলো, এই তিনটে হচ্ছে আমাদের ধাতব আয়নের মধ্যে পড়ে। ঠিক আছে, এই যদি ধাতব আয়নের মধ্যে পড়ে, প্রোটিনকে আমাদের দুই ভাগে ভাগ করা যায়। একটার নামটা কি বলা হয় আমাদের হিস্টোন প্রোটিন, আর একটার নামটাকে বলা হয় আমাদের অহিস্টোন প্রোটিন। তাহলে এখানে তো গেল, স্যার এখানে তো গেল জাস্ট হচ্ছে আমাদের ভাগ। কিন্তু আমার প্রশ্ন কি হচ্ছে, এই যে ভাগটি থাকে, এই ভাগটি আমাদের কতটা, কোন পার্সেন্টেজ থাকে, সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের এখানে যে ডিএনএ প্লাস আমাদের যে এখানে হিস্টোন প্রোটিন, এই যে ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন যদি আমি বলেছি, তাহলে আমার এখানে কি কি পাবো আর কি কি পাবো না। আমি এখানে কি কি পাবো আর কি কি পাবো না, না আমি এখান থেকে জিনিসটা পাবো, এইটা থাকে হচ্ছে আমাদের 90%। আর এদিকে যদি আমাদের আরএনএ প্লাস অহিস্টোন প্রোটিনের গল্প দেখেছি, তাহলে হচ্ছে আমাদের এদিকে দেখা যায় কত, এদিকে হচ্ছে আমাদের 10%। তাহলে এই যে আমাদের ডিএনএ এবং হিস্টোন প্রোটিন আছে, এর অনুপাতটা কত আমাদের, এর অনুপাতটা হচ্ছে আমাদের 1:1। তার মানে মাথায় রাখো জিনিসটা, যে আমাদের ডিএনএ এবং হিস্টোন প্রোটিন মিলিয়ে আমাদের 90% থাকছে, এবং আমাদের আরএনএ এবং অহিস্টোন প্রোটিন মিলিয়ে আমাদের মাত্র 10% থাকছে। ঠিক আছে, কিন্তু বুঝতে পারছো। এবার আমাদের যে জিনিসটা থাকে সেটা হচ্ছে, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করেছি কি নিয়ে, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করেছি যে ডিএনএ নিয়ে, আমি তোমার সঙ্গে কি নিয়ে কথা বলছি বলো, আমি তোমার সঙ্গে কথা বলছি ডিএনএ নিয়ে। তাহলে প্রথম কথা, আমি যদি এই ডিএনএ কে দেখেছি, এই ডিএনএ এর পুরো কথা কি, ডিএনএ এর পুরো কথা আমাদের ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তার মানে আমাদের এই যে ডিএনএ আছে, এই ডিএনএ এর পুরো কথাকে আমরা কি বলবো, ডিঅক্সি
রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। এবং এই যে আমাদের ডিএনএ আছে, এই ডিএনএ এর গঠনটা আমাদের কিরকম? ডিএনএ এর গঠনটা হচ্ছে আমাদের দ্বিতন্ত্রী। স্যার এই যে ডিএনএ এর গঠনটা দ্বিতন্ত্রী, এই দ্বিতন্ত্রী গঠনটা কে আবিষ্কার করেছে? এই দ্বিতন্ত্রী গঠনটা আবিষ্কার করেছে আমাদের বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক। আমাদের এই দ্বিতন্ত্রী গঠনটা আবিষ্কার করেছেন। তাহলে আমাদের এই গঠনটা কে আবিষ্কার করেছেন বলো? দ্বিতন্ত্রী গঠনটা আমাদের আবিষ্কার করেছে ওয়াটসন ও ক্রিক, হচ্ছে আমাদের দ্বিতন্ত্রী গঠনটা আবিষ্কার করেছে। তাহলে এই ডিএনএ কে আমি ভাগ করতে পারি। তাহলে ভাগ করার আগে প্রথম আমার যে শর্তটি আসে, সেটা হচ্ছে ভাগ তো স্যার করবো, কিসের ভিত্তিতে ভাগ করব? না আমাদের এন টু বেসের ভিত্তিতে আমি জিনিসটাকে ভাগ করবো। আমি কি ভাগ করবো বলো? না আমি এন টু বেসের ভিত্তিতে আমি জিনিসটাকে ভাগ করবো, ঠিক আছে। তাহলে এন টু বেসের ভিত্তিতে যদি ভাগ করেছি, তাহলে একে আমাদের কয় রকম ভাবে ভাগ করা যায়? দুই রকম ভাবে। একটার নাম পিউরিন, আর একটার নামটাকে আমাদের কি বলা হয়? আর একটার নামটাকে বলা হয় আমাদের পিরিমিডিন। একটার নামটাকে বলে পিউরিন, আর একটার নামটাকে বলা হচ্ছে আমাদের পিরিমিডিন। এই যদি আমাদের পিউরিন থেকে থাকে, তবে সেই ক্ষেত্রে মাথায় রাখবে কি? সেই ক্ষেত্রে মাথায় রাখবে কি? আমাদের এই ক্ষেত্রে মাথায় রাখবে, এদিকে হচ্ছে আমাদের অ্যাডিনিন আর গুয়ানিন, এই দুটো হচ্ছে আমাদের ভাগ। আর এই দিকে আমাদের যদি পিরিমিডিনের ভাগ করেছি, তাহলে আমাদের যে জিনিসটা থাকবে, সেই জিনিসটার নামটাকে কি বলা হয়? সেই জিনিসটার নামটাকে আমাদের বলা হয়, এক নম্বরের নামটাকে বলা হয় থিয়ামিন, এবং আর একটা যে জিনিস আছে সেই জিনিসটার নামটাকে বলে সাইটোসিন। এইবার আমাদের যে অ্যাডেনিন, গুয়ানিন, থিয়ামিন, সাইটোসিন, এই কথাগুলো তো আমাদের কি বলবো, আমাদের তো মানে প্রচুর বড় বড় ওয়ার্ড। তো বড় বড় ওয়ার্ডের ওপর যদি আমাদের হয়েছে, তাহলে আমাদের এখান থেকে কি বলবো? অ্যাডেনিনকে এ দ্বারা, গুয়ানিনকে জি দ্বারা, থিয়ামিনকে টি দ্বারা ও সাইটোসিনকে সি দ্বারা আমাদের কি বলবো? সাইটোসিনকে সি দ্বারা আমাদের কিন্তু ডিনোটেট করা হয়। সাইটোসিনকে কি দ্বারা ডিনোটেট করা হয়? সাইটোসিনকে আমাদের সি দ্বারা ডিনোটেট করা হয়। এবার মনে রাখবে যে আমাদের এই যে ডিএনএ তে আছে, এই এ এর সাথে আমাদের কি হয়েছে? টি এর ডাবল বন্ড হয়, এবং গুয়ানিনের সঙ্গে আমাদের কি বলবো? সাইটোসিন আমাদের ট্রিপল বন্ড হয়। আমাদের গুয়ানিনের সঙ্গে আমাদের যে সাইটোসিন আছে, এই গুয়ানিনের সঙ্গে সাইটোসিনের আমাদের কি বন্ড হয়? গুয়ানিনের সঙ্গে আমাদের সাইটোসিনের আমাদের কিন্তু ট্রিপল বন্ড। ক্লিয়ার হলো জিনিসটা? তাহলে এই আমাদের যেখানে ডিএনএ শেষ হয়, সেখানে আমাদের যে জিনিসটা শুরু হয়, সেই জিনিসটার নামটা কি? সেই জিনিসটার নামটাকে বলা হয় আমাদের আরএনএ। সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলা হয় বলো? সেই জিনিসটার নামটাকে বলা হয় আমাদের আরএনএ, ঠিক আছে। তাহলে এই আরএনএ যদি পুরো কথা আমি জানতে চেয়েছি, তাহলে পুরো কথা কি? পুরো কথা হলো আমাদের রাইবো নিউক্লিক অ্যাসিড। আমাদের কি বলবো? রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। হলো এই রাইবো নিউক্লিক অ্যাসিডের যে গঠন বা স্ট্রাকচার, এটা কেমন? এটা হলো আমাদের একতন্ত্র। রাইবো নিউক্লিক অ্যাসিডের যে গঠন বা স্ট্রাকচার, এটা কি হলো? এটা হলো আমাদের একতন্ত্র। এইবার সেম টু সেম, যেমন ডিএনএ কে দুই ভাগে ভাগ করা যায় এন টু বেসের ভিত্তিতে, আমাদের ঠিক আরএনএ কেও ভাগ করা যায় এন টু বেসের ভিত্তিতে। তাহলে ডিএনএ এর ক্ষেত্রে আমাদের কতগুলি বেস ছিল? আমাদের দুটি বেস ছিল মেনলি। একটার নামটাকে বলা হচ্ছে পিউরিন বেস ছিল, আরেকটির নামটাকে আমাদের কি বলবো? পিরিমিডিন বেস ছিল। একটার নামটাকে বলবো হচ্ছে পিউরিন বেস ছিল, আর একটার নামটাকে আমাদের কি বলবো? আর একটার নামটাকে বলবো হচ্ছে আমাদের পিরিমিডিন বেস ছিল, ঠিক আছে। কথাটি বুঝতে পেরেছো? এইবার যে জিনিসটা হচ্ছে কি, যে আমাদের পিউরিন বেসের যেমন আগে ছিল কি কি? আগে ছিল হচ্ছে আমাদের অ্যাডিনিন ও গুয়ানিন। যেমনটি আমাদের ডিএনএ এর পিউরিন বেস, তেমনটি আমাদের আরএনএ পিরিমিডিন, এই সরি আরএনএ পিউরিন বেস, ঠিক আছে।
আর আমাদের পিরিমিডিন বেসের ক্ষেত্রে একটা জিনিস যেটা ডিফারেন্স থাকবে কি, যে আমাদের এখানে কি ছিল, থিয়ামিন আর সাইটোসিন, এখানে থিয়ামিনের পরিবর্তে কি থাকে, থিয়ামিনের পরিবর্তে আমার ইউরাসিল থাকে। আমাদের কি বললাম, থিয়ামিনের পরিবর্তে কি থাকে, ইউরাসিল থাকে। এবং তাহলে আমাদের আর একটা জিনিস কি থাকলো, আর একটা জিনিস হচ্ছে আমাদের সাইটোসিন। আর একটা জিনিসের নামটাকে আমাদের কি বলা হয়, আর একটা জিনিসের নামটাকে বলা হচ্ছে আমাদের সাইটোসিন বলা হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার না, ক্লিয়ার না বলো? তাহলে আমাদের এখান থেকে ইন জেনারেলি যদি আমি তোমার থেকে জানতে চাইছি, কি জানতে চেয়েছি, না জানতে চেয়েছি হচ্ছে আমার এইখানে কি, না এখানে হচ্ছে ডিএনএ এবং আরএনএ এর ভাগ। এবার কাজ হচ্ছে কি, যদি আমি তোমাকে প্রশ্ন করেছি, কি প্রশ্ন, যে আমাদের যে ডিএনএ আছে, আমাদের যে কি আছে বলো, আমাদের যে ডিএনএ আছে, এক সেকেন্ড, ডিএনএ আছে, এই ডিএনএ এর কাজ কি, আমাদের যে আরএনএ আছে আরএনএ এর কাজ। তাহলে আমার এখান থেকে কি বললাম, কথাটা ভালো করে বোঝো, আমাদের এখানে কি আছে, ডিএনএ। সেকেন্ড, আমাদের এখানে কি আছে বলো না, আমাদের এখানে যে ডিএনএ আছে ডিএনএ এর কাজ কি, আমাদের এখানে যে আরএনএ আছে আরএনএ এর কাজ কি। তাহলে মাথায় রাখবে, ডিএনএ এর কাজ হচ্ছে বংশগত বৈশিষ্ট্য পরিবহন করা, যেটা আমাদের মনে জিনের কাজ। আর হচ্ছে আরএনএ এর কাজ কি, আরএনএ এর কাজ হচ্ছে আমাদের মূলত প্রোটিন সংশ্লেষ করা। আরএনএ এর কাজ কি, আরএনএ এর কাজ হচ্ছে আমাদের মূলত প্রোটিন সংশ্লেষ করা। তাহলে তোমাদের তো মোটামুটি একটা বেসিক আইডিয়া জন্মালো কিছু মধ্যে আমাদের সেল সম্বন্ধে। তাহলে তোমরা আমাকে বলো তো, এইটুকুনি তোমরা বুঝতে পেরেছো কি পারোনি? স্যার ক্রোমোজোমের ছবির পার্সেন্টেজের ছবিটা, হ্যাঁ, যদি দুদিকে পার্সেন্টেজ থাকে, মানে দুদিকে 50-50 থাকে, তাকে বলা হয় কি, তাকে বলা হয় মেটাসেন্ট্রিক। ঠিক আছে, যদি আমাদের একদিকে 45 একদিকে 55, তাকে কি বলা হয়, সাব মেটাসেন্ট্রিক। ঠিক আছে, যদি আমাদের একদিকে 10% অপর দিকে 90%, তাকে আমাদের কি বলবো, তাকে আমাদের বলবো হচ্ছে কি, আমাদের অ্যাক্রোসেন্ট্রিক। এবং নাম্বার 4, যদি আমাদের কি হয়েছে, একদিকে 1% অন্যদিকে হচ্ছে আমাদের 99%, তাকে আমাদের কি বলে, টেলোসেন্ট্রিক। ঠিক আছে, এবার কি হচ্ছে, ডিএনএ টা একবার বললে ভালো হয়। দেখো, ডিএনএ এর পুরো কথা ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, এর সেফ বা যেটা আছে সেটা হচ্ছে দ্বিতন্ত্রী। এটি কি আবিষ্কার করেছে, না এটি হচ্ছে আমাদের ওয়াটসন ও ক্রিক, এরা দুজনে মিলে এই জিনিসটাকে আবিষ্কার করেছে। এবং একে আমাদের N2 বেসের ওপর, অর্থাৎ নাইট্রোজেন বেসের ওপর ভিত্তি করে একে আমাদের কি করা যায়, একে আমাদের প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। কি কি ভাগ, না একটার নামটাকে বলা হয় পিউরিন বেস, একটার নামটাকে বলা হয় পিরিমিডিন বেস। যদি আমাদের পিউরিন বেসের গল্প আসে, তবে সেই ক্ষেত্রে মাথায় রাখবে, কি মাথায় রাখবে, যে আমাদের এই যে পিউরিন বেস আছে, কি মাথায় রাখবে, আমাদের যে পিউরিন বেস আছে, এই পিউরিন বেসটা কিন্তু আমাদের দুই ভাগে ভাগ করা যায়। একটার নাম অ্যাডিনিন, আর একটার নামটাকে আমাদের কি বলা হয় বলো, আরেকটির নামটাকে বলা হচ্ছে আমাদের গুয়ানিন। ঠিক আছে, কথাটি বুঝতে পারলে কি বলতে চাইছি? আর আমাদের জিনিসটা কি আছে, না আর আমাদের যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে কি বললাম, যে আমাদের এরা একটা বন্ড তৈরি করে। বন্ড কি, না অ্যাডিনিনের সঙ্গে যদি থিয়ামিনকে দেওয়া হয়েছে, তবে হচ্ছে আমাদের ডবল বন্ড। আর যদি আমাদের গুয়ানিনের সঙ্গে সাইটোসিনকে দেওয়া হয়েছে, তবে হচ্ছে আমাদের ট্রিপল বন্ড। বুঝতে পেরেছো কি পারোনি বলো? বলো, বুঝতে পেরেছো কি পারোনি? আচ্ছা, তাহলে চলো, তোমাদের জন্য কতগুলো কোশ্চেন আনসার আছে, কোশ্চেন আনসার গুলো সলভ করে দেখ। আচ্ছা, প্রথম কোশ্চেন, হু ডিসকভার দ্য সেল, অর্থাৎ কোষ প্রথম কে আবিষ্কার করেন? তাহলে আমার এখানে উত্তর কি হবে, অপশন এ অ্যান্টন ভন লিয়েনহফ, অপশন বি রবার্ট হুক,
অপশন সি ম্যাথিয়াস স্লাইডেন, অপশন ডি রুটস অফ ভিরচু। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে বলো? না আমাদের এক্ষেত্রে যে উত্তরটি হবে সেটি হচ্ছে কি হবে, এখান থেকে ভালো করে মাথায় রাখো, রবার্ট হুক। তাহলে আমাদের এখান থেকে উত্তর কি হবে, রবার্ট হুক হচ্ছে আমাদের রাইট আনসার। ঠিক আছে, তাহলে মাথায় রাখবে যে রবার্ট হুক আমাদের কর্কের ছিপি থেকে। আচ্ছা এক সেকেন্ড, তোমরা উত্তরও দেবে, আমি তোমাদের কাছে একটু যাচ্ছি। ওয়েট করে একটু, আমি তোমাদের চ্যাটে একটু। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে, আমাদের এখানে উত্তর হবে হচ্ছে রবার্ট হুক। ঠিক আছে, আমাদের এখান থেকে মাথায় রাখবে ম্যাথিয়াস স্লেইডেন এবং সোয়ান, এরা দুজনে আমাদের কি তৈরি করেছিল, কোষ বাগ তৈরি করেছিল। তাহলে কোষ আমাদের প্রথম আবিষ্কার করেছেন কে, কোষ আমাদের প্রথম আবিষ্কার করেছেন রবার্ট হুক। কোথা থেকে আবিষ্কার করেছেন, না কর্কের ছিপি থেকে আবিষ্কার করেছেন। নেক্সট কোশ্চেন, দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড দি ফাংশনাল ইউনিট অফ লাইফ। কি হবে বলো, জীবনের মৌলিক গঠন ও কার্যকরী একক কি? অপশন এ টিস্যু, অপশন বি অর্গ্যান, অপশন সি কোষ, অপশন ডি নিউক্লিয়াস। কি উত্তর হয় বলো, কেউ একজন? দু একটা সি। তাহলে তোমাদেরকে প্রথমেই কি জানানো হয়েছে, আচ্ছা সঙ্গীতা, তৃষা, ঝিনুক, কতর কোশ্চেন উত্তর দিচ্ছ সেটা লেখো, না হলে আমি বুঝবো কি করে। ঠিক আছে, তাহলে আমার এখানে কি তোমাদের প্রথম লাইনেই বলানো হয়েছিল কি, জীবদেহের গঠনগত কার্যগত এককের নামটা কি, জীবদেহের গঠনগত কার্যগত এককের নামটা হচ্ছে কোষ। ঠিক দেখো সেই কোশ্চেনটাই তোমাদের এখানে করে দেওয়া হলো। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং অর্গানিজম ইজ ইউনিসেলুলার। অর্থাৎ নিম্নলিখিত কোনটি এককোষী জীব? অপশন এ অ্যামিবা, অপশন বি ম্যান বা মানুষ, অপশন সি আমাদের কুকুর, অপশন ডি হচ্ছে আমাদের মাছ। তাহলে প্রত্যেকে জানো যে আমাদের অ্যামিবা হলো কি, অ্যামিবা হলো আমাদের এককোষী প্রাণী। তাহলে অ্যামিবা কি বলো আমাদের এখান থেকে, অ্যামিবা হচ্ছে আমাদের এক্ষেত্রে মাথায় রাখো কি, যে এককোষী প্রাণী। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এর পরবর্তীতে আমাদের কি বলেছে এখান থেকে, না এর পরবর্তীতে আমাদের যে জিনিসটা আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি গেল, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অ্যামিবা গেল। ঠিক আছে, নেক্সট, নেক্সট কি বলেছে, হুইচ অর্গানেল ইজ নোন অ্যাজ দি পাওয়ার হাউস অফ সেল। তাহলে কি বলেছে কোশ্চেনটা বলো, হুইচ অর্গানেল ইজ নোন অ্যাজ দি পাওয়ার হাউস অফ দি সেল। অর্থাৎ আমাদের কি বলেছে এখান থেকে, যে কোষের শক্তি কেন্দ্র কাকে বলা হয়েছে। অপশন এ নিউক্লিয়াস, অপশন বি আমাদের মাইটোকন্ড্রিয়া, অপশন সি রাইবোজোম, অপশন ডি গলগি বডি। তাহলে আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলো, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে? চলো, তাহলে আমাদের যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসকে কি বলা হয়, নিউক্লিয়াসকে আমাদের কোষের মস্তিষ্ক বলা হয়। তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয়েছে কোষের মস্তিষ্ক কাকে বলে, তাহলে মাথায় রাখবে আমাদের নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। তাহলে আমাদের কাকে বলা হয় বলো, আমাদের নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো এখান থেকে? চলো নেক্সট কোশ্চেন, সেল ওয়াল প্রেজেন্টিং কোষ প্রাচীর কোথায় পাওয়া যায়? অপশন ই আমাদের এনিমেল সেল অনলি, অর্থাৎ প্রাণী কোষে পাওয়া যায়। অপশন বি আমাদের প্লান্ট সেল অনলি, অপশন সি বোথ, অপশন ডি নান অফ দিস। তাহলে আমাদের এক্ষেত্রে মাথায় রাখো কি, আমাদের প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ দুটোর ক্ষেত্রেই আমাদের ব্যতিক্রমিক জায়গা থেকে যদি আমি দেখতে চেয়েছি, তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের কি পাওয়া যাবে বলো, তাহলে আমাদের সেল ওয়াল কিন্তু পাওয়া যাবে। তাহলে আমাদের কি পাওয়া যাবে বলো, তাহলে কিন্তু আমাদের সেল ওয়াল কিন্তু আমাদের পাওয়া যাবে। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? চলো নেক্সট কি বলেছে কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলছে হুইচ অর্গানেল ক্যারিজ আউট দ্য ফটোসিনথেসিস। অর্থাৎ কোন অঙ্গাণু সালোক সংশ্লেষ সম্পন্ন করে। অপশন এ
আমাদের এখান থেকে কি বলবো বলো? আমাদের এখান থেকে বলবো ক্লোরোপ্লাস্ট। অপশন বি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। অপশন সি আমাদের রাইবোজোম। অপশন ডি হচ্ছে আমাদের লাইসোজোম। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে বলো? আমাদের এখানে যে উত্তরটি হবে, সেই উত্তরটি হবে কি বলো আমাদের এক্ষেত্রে? ক্লোরোপ্লাস্ট হচ্ছে আমাদের সালোক সংশ্লেষ সম্পন্ন করে। আমাদের কি সম্পন্ন করে? না, আমাদের সম্পন্ন করে হচ্ছে ক্লোরোপ্লাস্ট হচ্ছে আমাদের সালোক সংশ্লেষ সম্পন্ন করে। ঠিক আছে, সিক্স এরটা এ একদম ঠিক বলেছো, তৃষা ঠিক বলেছো, উল্টি ঠিক বলেছো। ঠিক আছে, শ্রাবণী ঠিক বলেছো, অনিন্দিনী ঠিক বলেছো, সঙ্গীতা ঠিক বলেছো। ঠিক আছে, চলো কোশ্চেন নম্বর 7। দ্য কন্ট্রোল সেন্টার অফ দি সেল কাকে বলা হয়? কোষের নিয়ন্ত্রক কেন্দ্র কি? অপশন এ সাইটোপ্লাজম। অপশন বি নিউক্লিয়াস। অপশন সি রাইবোজোম। অপশন ডি গলগি বডি। তাহলে আমাদের এক্ষেত্রে কি উত্তর হবে বলো? কোষের নিয়ন্ত্রক কেন্দ্র কি? তাহলে সাতের উত্তর ঠিক দিয়েছো, বুলটি ঠিক দিয়েছো, অরেঞ্জিতা ঠিক দিয়েছো, শ্রাবণী ঠিক দিয়েছো। সাতের উত্তর হচ্ছে আমাদের বি। সাতের উত্তরটা কি হবে বলো? আমাদের সাতের উত্তর হচ্ছে আমাদের বি। তাহলে দেখো, এর পরবর্তীতে তোমাদের আরো অনেক কোশ্চেন আছে, এবং আজকে কোষ চ্যাপ্টারের কিছুটা পাঠ হলো, এখনো আমাদের কোষ চক্র বাকি, কোষ বিভাজন বাকি। তাহলে এই আজকে আমার যেখানে শেষ হলো, পরবর্তী দিনে আমি সেখান থেকে আবার শুরু করব। তার আগে তোমরা আমাকে বলো যে আজকে যতটুকু যা পড়ানো হলো সেটুকু বুঝতে পেরেছো কি পারোনি? আমাকে একটুখানি বলো, একটুখানি বলো আমাকে। পেরেছো? কোনো জায়গায় বুঝতে অসুবিধা? বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছো। কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা বা কোনো কোশ্চেন ডাউট? স্যার ক্লাস কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, তাহলে একটু ওয়েট করে যাও, স্যার তোমাদের সঙ্গে 2 মিনিট কথা বলবে, তারপরে তোমরা যে যার মতো দেখো। একটু ওয়েট করে যাও। স্যার কমপ্লিট হয়ে গেছে? স্যার শুনতে পাচ্ছেন? কমপ্লিট হয়ে গেছে আপনার? একটু ওয়েট করে যাও। আচ্ছা আপনি, স্যার আপনি শুনতে পাচ্ছেন? আপনার স্ক্রিনটা হলে বন্ধ করে আচ্ছা দিন একবার স্যার। ঠিক আছে সুমি। হুম, আচ্ছা একটু ওয়েট করো, স্যার হয়তো কোনো কাজে ব্যস্ত আছেন। জাস্ট তার জন্যই স্যার একটু। যাই হোক, আমি এটা শেয়ার করে দিচ্ছি, স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। একটা মিনিট জাস্ট। আশা করি সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনটা। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। দেখো গ্রুপটা ওপেন আছে, মানে লিংক শেয়ার করা হচ্ছে। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, আহ, তোমরা রেগুলার করো। আবারও বলছি, কোনো বাধ্যবাধকতা নেই। যদি তোমাদের মনে হয় তাহলে একটু শেয়ার করো। মানে এতে আমার, সত্যি বলছি, শুধু উপকার বললে কম বলা হবে, বিরাট উপকার হবে, অনেকটা উপকার হবে, এটা বলতে হবে। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো, আমি একদমই সময় নেব না, জাস্ট 2 মিনিট মতো সময় নেব। তোমরা একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। গ্রুপে দেখো লিঙ্ক শেয়ার করা আছে, সবই ডিফারেন্ট লিঙ্ক রয়েছে। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো।
একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইল যে একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। গ্রুপে দেখো 3টে লিঙ্ক শেয়ার করেছি। শ্রাবণী রয়, অসংখ্য ধন্যবাদ শ্রাবণী ফিডব্যাক শেয়ার করার জন্য। একটু সেম ফিডব্যাক বাকি 3টে লিঙ্কে শেয়ার করে দিও। 3টে বলছি, দুটো, একটা লিঙ্কে শেয়ার করলে বাকি দুটো লিঙ্কেও শেয়ার করে দিও। শ্রাবণী রয় রিকোয়েস্ট রইল বাকিদের ক্ষেত্রেও বলার যে একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো বা সেম ফিডব্যাক বাকি লিঙ্ক গুলোতেও শেয়ার করে দিতে পারো। বুলটি রক্ষিত, থ্যাংক ইউ সো মাচ বুলটি ফিডব্যাক শেয়ার করার জন্য। সেম ফিডব্যাক বাকি লিঙ্ক গুলোতেও শেয়ার করার রিকোয়েস্ট রইল। ঈশা রয়, থ্যাংক ইউ সো মাচ ঈশা, এত সুন্দর করে বা এত বড় করে লেখার জন্য। শ্রাবণী, অসংখ্য ধন্যবাদ শ্রাবণী। সঙ্গীতা, থ্যাংক ইউ সো মাচ ফিডব্যাক শেয়ার করার জন্য। সেম ফিডব্যাক বাকি লিঙ্ক গুলোতেও শেয়ার করার রিকোয়েস্ট রইল। বা একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, সবার কাছে রিকোয়েস্ট রইল। বা সেম ফিডব্যাক কপি পেস্ট করে বাকি লিঙ্ক গুলোতেও শেয়ার করে দিও। পূজা মন্ডল, থ্যাংক ইউ সো মাচ পূজা মন্ডল ফিডব্যাক শেয়ার করার জন্য। নাসিমা নাফিসা সুলতানা, থ্যাংক ইউ সো মাচ নাফিসা ফিডব্যাক শেয়ার করার জন্য। সেম ফিডব্যাক বাকি লিঙ্ক গুলোতেও শেয়ার করে দিও। প্রিয়া দাস, থ্যাংক ইউ সো মাচ প্রিয়া, বাকি যে লিঙ্ক গুলো রয়েছে সেখানে একটু প্লিজ ফিডব্যাক শেয়ার করে দিও। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো, আবারও বলছি এটা আমার জন্য অনেকটা উপকার হয়। এই পোস্ট গুলো অনেকটা রিচ পেয়ে যায়, এই যে পোস্ট গুলো এগুলো অনেকটা রিচ পাই। একটু যদি আমাদেরকে শেয়ার করো, আমাদেরকে সাহায্য করো, সবার কাছে রিকোয়েস্ট রইলো। সেম ফিডব্যাক বাকি লিঙ্ক গুলোতেও শেয়ার করে দিও, এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো। কপি পেস্ট করে শেয়ার করে দিও, এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো। নাফিসা, শ্রাবণী, ঈশা রয়, সবাইকে অসংখ্য ধন্যবাদ লিঙ্কগুলোকে শেয়ার করে শেয়ার করার জন্য। বাকিদের ক্ষেত্রেও বলার যে একটু একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। লীনা ভট্টাচার্য ধারা, থ্যাংক ইউ সো মাচ লীনা ফিডব্যাক শেয়ার করার জন্য। সেম ফিডব্যাক বাকি লিঙ্কগুলোতেও শেয়ার করে দিও, রিকোয়েস্ট রইল। আমি কোডে চলে গেলাম, একটু তোমরা ফিডব্যাক শেয়ার করে দিও। আমি কোডে চলে গেলাম। দেখো আজকের যে কোডটা রয়েছে, যে প্রথমত শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। এটা বারবার বলার পর কেউ কেউ এখনো পর্যন্ত পাঠাচ্ছ, এগুলো কিচ্ছু ছবি তুলে বা স্ক্রিনশট নিয়ে পাঠিও না। মাত্র তো দুটো তিনটে ওয়ার্ড থাকে বলো, একটু প্লিজ একটু কষ্ট করে টাইপ করে পাঠাও। কারণ এটা বারবার বলছি, ম্যানুয়ালি পাঠানো হয় না। আর সিস্টেম যেটা, ও কিন্তু এই স্ক্রিনশট বা ছবি বা কোনো ইমেজ বোঝে না, ও শুধু টাইপ করে এটা মেলাতে পারে। তো প্লিজ একটু টাইপ করে পাঠিও, যাদের যাচ্ছে না তাদের জন্য খারাপ লাগছে। আর শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো ফরম্যাটে পাঠাবে না। নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি, কোড কি সেটাও দেখিয়ে দিচ্ছি। আর সিক্রেট কোড প্রতিবার কিন্তু পাল্টাবে। প্রতিদিনের সিক্রেট কোড গুলো যদি একটু দেখো তাহলে বুঝতে পারবে এগুলো শুধুমাত্র সিক্রেট কোড না, যেটা তোমার রেগুলার বলা উচিত, প্রতিদিন এই কথাগুলো বলা উচিত। সেগুলো আমি তোমাকে দিয়ে একবার করে লিখিয়ে দিচ্ছি। আমি একবারই লেখাতে পারি, তার বেশি তো পারবো না। প্রথম দিন যেটা ছিল টিচিং মাই ড্রিম, তারপরে ছিল তোমার টার্গেট গভর্নমেন্ট জব, আজ রয়েছে মাই জব স্কুল জব। মাই জব স্কুল জব, এইটুকু শুধু কোডটা পাঠাও। এই নাম্বার, সেম নাম্বার, আবারও বলছি এই নাম্বার থেকে লাস্ট মেসেজ তোমাদের গ্রুপে করা হয়েছে, সেম নাম্বার 6291515880। এটা বলার পর অন্য নাম্বারে কোড পাঠাচ্ছ, এতবার করে বলে দিচ্ছি বাবা। 6291515880 নাম্বার মনে রাখার দরকার নেই, তুমি দেখো গ্রুপে এই নাম্বার থেকে লাস্ট মেসেজ গেছে। এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করো, অন্য কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করো না। মাত্র এইটুকু পাঠাও, মাই জব স্কুল জব, শুধু এইটুকু টাইপ করে। দুটো তিনটে পাঁচটা ছয় 11 আর 3, 14টা ক্যারেক্টার, 14টা লেটার বা 14টা ক্যারেক্টার রয়েছে। একটু কষ্ট করে টাইপ করে পাঠিয়ে রেখো। 6291515880 এই নাম্বারটাতে পাঠিয়ে রেখো। আর গ্রুপে দেখো দেওয়া আছে সবকিছু, একটু প্লিজ
যদি তোমরা একটু লিঙ্ক শেয়ার করে দাও, সরি লিঙ্ক থেকে যদি একটু ফিডব্যাক শেয়ার করে দাও। আর নেক্সট আগামীকালকের ক্লাসটা বলে দিই। আগামীকাল তোমার রয়েছে সিডিপি ক্লাস রয়েছে আগামীকাল, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, শিশু বিকাশ ও শিশু মনস্তত্ত্ব, শিশু বিকাশ ও শিশু মনস্তত্ত্ব। তো সেই ক্লাসটা রয়েছে আগামীকাল সন্ধ্যে রাত 8টা থেকে। একজন ম্যাডাম থাকবেন। তো অবশ্যই প্রত্যেকে, আমি তো কোডটা আমি আবারও বলছি, শোনো, যে যারা বিগত ক্লাসগুলোর পাওনি, আজকে স্টুডেন্ট কম রয়েছে, আমি যার জন্য আজ আর বলছি না, আমি প্রথমেও বলেছিলাম এই কথাগুলো, একদম মনে করে দেখো প্রথমে, যে যারা বিগত ক্লাসগুলো কোনো কারণে মিস করে গেছো, তারা যাতে সেই ক্লাসগুলো আবারও পায় তার ব্যবস্থা আমি করে দেবো। তো আজ কম রয়েছে, আগামীকাল বেশি থাকবে, কারণ বায়ো সায়েন্স হয়তো সবার নয়, কারণ সায়েন্সের স্টুডেন্ট এমনি কম থাকে। তো আমি আগামীকাল এই জায়গাগুলো তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করে দেবো, আগামীকাল এই জায়গাগুলো তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করে দেবো, ঠিক আছে? আবার বলছি, চিন্তার কোনো কারণ নেই, লাইভ ক্লাস করো, সবকিছু পেয়ে যাবে। দ্বিতীয়বার যাতে তোমার কাছে রেকর্ডিং ক্লাস বা পিডিএফ পৌঁছায়, সেগুলো সব, শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার ক্লাস না, বিগত যা কিছু হয়েছে, মানে এই যে তোমার ইংলিশ বা হিস্ট্রি, এই ক্লাসগুলোর রেসপেক্টে আমি পুরোটা তোমাদেরকে দিয়ে দেবো, অসুবিধা হবে না, যাতে করে তোমরা পড়তে পারো। আশা করি এই নিয়ে আর চিন্তা করার কোনো কারণ নেই। আর নেক্সট যেটা বলার, যে আগামীকাল সিডিপি ক্লাস থাকবে, সবার জন্য গুরুত্বপূর্ণ, সব পরীক্ষার জন্য। তুমি যে পরীক্ষার কথাই ভাবো না কেন, এই সাবজেক্টে সব জায়গায় রয়েছে, মানে অনেকটা বলতে পারি ইংলিশের মতো। এবার ইংলিশ কে আমি আরো আগে রাখবো এই কারণে, যে কোনো পরীক্ষার জন্য। সিডিপি এই টিচিং রিলেটেড পরীক্ষা বাদ দিলে এর আবার অস্তিত্ব নেই, কিন্তু ইংলিশ সব জায়গাতে রয়েছে। তো আমি দ্বিতীয় গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে বলবো অবশ্যই সিডিপি, মানে আমাদের এই যে পরীক্ষাগুলো টার্গেটে রয়েছে, প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, দেন সি টেট, এবং অবশ্যই ঝাড়খণ্ড টেট বা অন্যান্য যে কোনো স্টেটের টেট বলো না কেন, সব ক্ষেত্রে সিডিপি আমার মনে হয় দ্বিতীয় গুরুত্বপূর্ণ জায়গা, কারণ ইংলিশকে প্রথমে রাখতে হবে। তো আগামীকাল এই সাবজেক্টটা ক্লাস থাকবে, একজন ম্যাডাম থাকবেন। মানে আগামীকাল ক্লাস সম্পর্কে আমি যদি জাস্ট একটা সেন্টেন্স বলি এরকম, যে আগামীকাল ক্লাস করার সময় তোমার কনসেন্ট্রেশন ব্রেক হতে দেবে না। ম্যাডাম এত এনার্জি যেটা তোমার মধ্যে কনভার্ট হবে, তুমি বুঝতে পারবে যে এনার্জি কিভাবে তোমার ফ্লো করছে, কনভার্ট হচ্ছে, এটা ফিল করতে পারবে আগামীকাল ক্লাসে। ফিজিক্যাল সায়েন্স, আমি একদম প্রথম দিকে বলেছিলাম যে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের আলাদা ফ্যাকাল্টি থাকবেন। আজকে লাইফ সায়েন্সের ক্লাসগুলো, ফিজিক্যাল সায়েন্স ক্লাস এই সেশনের মধ্যে নেই, ঠিক আছে? তো ক্লাস হবে, আমি আবার বলছি, যেমন আর্টসের বা যারা সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্সের পরীক্ষা দিচ্ছ, তাদের দেখো শুধু ইতিহাস হয়েছে, জিওগ্রাফি হয়নি, পলিটি হয়নি, সব ক্লাস হবে। ইভেন ইকোনমিক্স এর মধ্যে থাকবে, ইকোনমিক্স এর ক্লাস এর মধ্যে থাকবে। আমাদের যেরকম যা সিলেবাস আছে পুরোটা কভার হবে, এবং সব ক্ষেত্রে আলাদা আলাদা ফ্যাকাল্টি, কোনো একজন ফ্যাকাল্টি একের অধিক সাবজেক্ট পড়াবেন না, কোনো কোনো সাবজেক্টে একাধিক ফ্যাকাল্টি রয়েছে। যেমন আমি বলতে পারি বাংলা, এছাড়া আমি এগুলো তো এখনো শেয়ার করা হয়নি, সবকিছু নিয়ে লাস্ট দিনে বলবো। আবার বলছি, প্রত্যেক সপ্তাহে একটা করে প্র্যাকটিস ক্লাস থাকবে। প্র্যাকটিস ক্লাস মানে প্রথমত প্র্যাকটিস ক্লাস রুটিনে আসে না, রুটিন থাকবে তোমাদের জন্য, একদম পুরো সাপ্তাহিক রুটিন থাকবে। মোটামুটি এই ব্যাচের মধ্যে ধরে নাও ক্লাসের চাপ থাকবে কম বেশি প্রায় 12 থেকে 13টা ক্লাস থাকবে পার উইক, 12 থেকে 13টা ক্লাস। আবার বলছি, এটা কোনো মজা না, এটা কোনো জোকস না, কিন্তু 12 থেকে 13টা ক্লাস কিন্তু কোনো রকম মজা না। এবার আবারও বলছি, কেমন হয় ব্যাপারটা, যে ধরো তুমি শুধুমাত্র আপার প্রাইমারিতে সোশ্যাল সায়েন্সের পরীক্ষা দেবে, তাহলে তুমি লাইফ সায়েন্সের ক্লাস করতে আসছো না, তুমি ফিজিক্যাল সায়েন্সের ক্লাস করতে আসছো না, তুমি ইংলিশ ক্লাস করতে আসছো না, তাহলে সেক্ষেত্রে তোমার ক্লাস সংখ্যা কিছুটা কমবে, 7-8টা ক্লাসের মধ্যে চলে আসবে। কিন্তু ওভারঅল এই ব্যাচের মধ্যে এক সপ্তাহে প্রায় 12 থেকে 13টা ক্লাস থাকবে, ঠিক আছে? এই যে যে রুটিনের মধ্যে যে ক্লাসগুলো থাকবে সেগুলো সব রেগুলার ক্লাস বলছি। এগুলো কেমন একদম পুরো চ্যাপ্টার ওয়াইজ, একদম জিরো থেকে ক্লাস শুরু হবে, তুমি কি জানো, কতটা জানো দেখা হবে না, আমরা একদম জিরো থেকে ক্লাস শুরু করবো। প্র্যাকটিস ক্লাস যেটা বলছি, ধরো সব সপ্তাহে একটা করে প্র্যাকটিস ক্লাস। এবার ধরে নাও আমি হিস্ট্রি যদি বলি, হিস্ট্রি ক্লাস কম বেশি ওই প্রায় 8 থেকে 9 সপ্তাহ পর আবার আসবে। তার মানে ধরো আজকে যদি আমি একটা প্র্যাকটিস ক্লাস হিস্ট্রি করাই, তাহলে এটা আবার সম্ভাবনা রয়েছে 8 সপ্তাহ পর আবার হিস্ট্রি আসবে, বুঝতে পারলাম?
মানে মোটামুটি 8-9 সপ্তাহ পর এটা রিপিট করে। এবার কেমন হবে, ধরো আমাদের ক্লাস শুরুর প্রথম দিন থেকেই ক্লাস থাকবে। এবার ধরো প্রথম দিন থেকে মোটামুটি ধরো একটা বলা হলো আজ অ্যান্সেন্ট হিস্ট্রির উপর প্র্যাকটিস ক্লাস চলছে, মানে অ্যান্সেন্ট হিস্ট্রির উপর শুধুমাত্র এমসিকিউ ডিসকাশন হবে, সেখানে কোনো থিওরি পাবে না। মূল ক্লাস যেটা যেটা সাপ্তাহিক রুটিনের মধ্যে থাকবে সেখানে কিন্তু থিওরি, সেখানে কিন্তু একদম বেস থেকে জিরো থেকে ক্লাস হবে, সেখানে কিন্তু পুরো একদম ধরে ধরে ক্লাস করানো হবে, সেটা যে কোনো সাবজেক্ট। প্র্যাকটিস ক্লাস মানে ওই পার্টিকুলার সাবজেক্টের কোনো বিশেষ সেগমেন্টের উপর শুধুমাত্র এমসিকিউ, যে যেখানে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে কেমন কি কোশ্চেন এসছে বা সম্ভাব্য কোশ্চেন কেমন হতে পারে। বোঝাতে পারলাম? ঠিক এই সিস্টেমে ক্লাস হবে। আবারও বলছি, দুটো পয়েন্ট যে দুটো তুমি ইনস্ট্যান্ট বুঝতে পারবে বা ফিল করতে পারবে, সেটা হচ্ছে কি না, এখনো পর্যন্ত মাইক্রোফোন বন্ধ রয়েছে এবং এই কয়েকদিনে তুমি মাইক্রোফোন খুলতে পারবে না, কিন্তু নতুন ব্যাচে তোমার মাইক্রোফোন খোলার স্বাধীনতা থাকবে, আমাদের দিক থেকে কোনো কিছু ফোর্স করে বন্ধ করা থাকবে না। অর্থাৎ তোমার ইচ্ছা মতো কোনো রকম পারমিশন ছাড়া, কোনো রকম কোনো লিমিটেশন বা কন্ডিশন ছাড়া তুমি কোশ্চেন করতে পারবে। যে ঠিক আছে তুমি 5টা কোশ্চেন হয়ে গেছে আর আজকের ক্লাসে করবেন, এমন না। 5 বার কেন, 50 বার কেন, 500 বার যদি তোমার জিজ্ঞাসা করার মনে হচ্ছে আমার দরকার রয়েছে, আমি বুঝতে পারলাম না, তুমি আবার বলতে পারো স্যার আর একবার রিপিট করুন, স্যার বুঝতে পারলেন না, স্যার এটা কেন হলো, স্যার ওই পেজটা আর একবার দেখান, এরকম ব্যাপারটা। এবং দ্বিতীয় যেটা, যে নতুন ব্যাচে যেটা বারবার বলছি, যে সিক্রেট কোড বলে কোনো কিছু থাকবে না, সিক্রেট কোড বলে কোনো কিছু থাকবে না নতুন ব্যাচে। ঠিক আছে? অর্থাৎ সেখানে তুমি যদি কোনো কারণে ধরো কোনো একটা লাইভ ক্লাস মিস করে গেছো, তারও রেকর্ডিং বা স্টাডি মেটেরিয়াল তোমার কাছে পৌঁছে যাবে, এবং এগুলোর ক্ষেত্রে আনলিমিটেড টাইম তুমি ইয়ে করতে পারবে, মানে সেগুলোকে তুমি এনজয় করতে পারবে। এবং আমাদের কোর্সে একটা নির্দিষ্ট ডিউরেশন থাকে, আবার বলছি ডিউরেশন লম্বা ডিউরেশন হবে। আমি এই জায়গাগুলো স্পেসিফিক একদম শনিবারের অঙ্কের ক্লাসে আসবো, কিন্তু এটা জানিয়ে রাখি যে রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোটস, লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। কোর্সের একটা নির্দিষ্ট ডিউরেশন থাকবে, তারপর এই কোর্সে লাইভ ক্লাস বন্ধ হয়ে যাবে। কিন্তু ওই যে যে রেকর্ডিং ক্লাস বা স্টাডি মেটেরিয়াল বা মক টেস্ট যা কিছু তোমার কাছে গেল, সেগুলোকে তুমি লাইফ টাইম অ্যাক্সেস করতে পারবে। এই লাইফ টাইম বলতে তুমি যেটা বোঝো আজীবন, কোনো 2 বছর 3 বছর 4 বছর 5 বছর নয়, এগুলোকে তুমি ইউজ করতে পারবে। আমি এগুলো নিয়ে একদম বিস্তারিত শনিবারের ক্লাসে লিখিত আকারে তোমাদের সাথে শেয়ার করে দেবো, লিখিত আকারে। আর সবাইকে বলবো হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলগুলোতে জয়েন করে যাও, ওখান থেকে প্রচুর ইনফরমেশন পাবে, যে কোনো কিছু রিলেটেড সমস্ত কিছু ওই হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে কিন্তু মানে পুরোপুরি পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে দেখো প্রচুর পরিমাণে তোমার কোশ্চেন আনসার যায়, প্রচুর পরিমাণে, প্রতিদিন 20টা কোশ্চেন ওই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পাবে। সাবজেক্ট ওয়াইজ, মানে জগা খিচুড়ি না, সাবজেক্ট ওয়াইজ দেখবে 20টা করে কোশ্চেন আসছে প্রত্যেক দিন। আমি জানি না এখানে কেউ আছো কিনা। আবারও বলছি, এর মধ্যে সমস্ত সাবজেক্ট থাকবে, এক্সট্রা যেগুলো থাকবে, যেমন আমাদের হিন্দি গ্রামার, যেটা ঝাড়খণ্ড টেটে কাজে লাগবে, যেমন থাকবে স্ট্যাটিক জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা আমাদের মূলত অন্যান্য যে পরীক্ষাগুলো, আমাদের এই টেট রিলেটেড পরীক্ষাতে খুব একটা কাজে লাগবে না। স্ট্যাটিক জিকে সামান্য লাগতেও পারে হয়তো, কিন্তু সেই অর্থে খুব একটা কাজে লাগবে না। কিন্তু কেউ যদি ভাবো পঞ্চায়েতের পরীক্ষা দেবে বা ডব্লিউবিপিএসসির অন্য কোনো পরীক্ষা দেবে বা সেন্ট্রালে কোনো পরীক্ষা দেবে, তাহলে এই সাবজেক্টটা বাধ্যতামূলক তোমাদের এর মধ্যে ইনক্লুড থাকবে। ঠিক আছে? আমি এগুলো নিয়ে একদম ডিটেলসে, একদম লাস্ট যে ক্লাসটা রয়েছে শনিবারের ক্লাসে, ওখানে আমি ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করে দেবো। ঠিক আছে? সেই পর্যন্ত অবশ্যই অপেক্ষা করো, ধৈর্য রাখো। সবকিছু লাইভ ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এর বাইরে, লাইভ ক্লাসের বাইরে কিন্তু কোনো কিছু যাবে না। মোটামুটি এই এখন যেরকম একটা স্টুডেন্ট দেখতে পাচ্ছ, একটা ব্যাচের মধ্যে কম বেশি এরকম স্টুডেন্ট থাকবে, এর থেকে আর একটু বেশি হবে, কম বেশি এরকম স্টুডেন্ট থাকবে একটা ব্যাচে। অর্থাৎ কখনোই গরুর গোয়াল হবে না। ওই যে আমি তোমাকে বললাম যে তুমি মাইক্রোফোন অন করে কথা বলতে পারবে, যে 100 150 200 জনের একটা ব্যাচ কথাই বলতে পারছে না, এরকমটা কখনো হবে না। ঠিক আছে? তো আমি এই পর্যন্ত রাখলাম। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হচ্ছে লাইভ ক্লাসে। প্রত্যেকে লাইভ ক্লাস অ্যাটেন্ড করো। আগামীকালকে ক্লাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বা বলতে পারি সাংঘাতিক গুরুত্বপূর্ণ, কারণ সব জায়গাতে সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি, বা বাংলায় বললে শিশু বিকাশ ও শিশু মনস্তত্ত্ব, সব জায়গাতে রয়েছে। সব এর মধ্যে কিন্তু এই সাবজেক্টটা পাবে সমস্ত পরীক্ষার মধ্যে। থ্যাংক ইউ সবাইকে। আগামীকাল আমি বিগত ক্লাসগুলো নিয়ে আলাদা করে জানিয়ে দেবো।
ভয় পাওয়ার বা চিন্তা করার কিছু নেই, সবার কাছে সবকিছু পৌঁছে যাবে। থ্যাংক ইউ, গুড নাইট।